আমি মাঠে গিয়ে আব্বুর সাথে ধান খেতে সহযোগিতা করছিলাম নানান কাজে। তখন কিছুটা দূর দিয়ে আমাদের এক প্রতিবেশী লোক যাচ্ছিল। তখন লোকটা থেমে আমায় ডাকলো। আমি কাছে গিয়ে সালাম দিলাম। লোকটা সালামের উত্তর নিয়ে জিজ্ঞেস করলো, তুমি রফিক মিয়ার ছেলে নীরব না? চাচা, আমি নীরব। তুমি লেখাপড়া ছেড়ে এই খেতে কাজ করছো কেন? চাচা, আব্বুর তো বয়স হয়ে গেছে। মাসে 30 দিনের মাঝে 25 দিন অসুস্থ থাকে আর 5 দিন সুস্থ। এই জমিটা দেখার মতো কেউ নেই, আর তাই আমি এই জমিটা দেখে রাখার দায়িত্ব নিয়েছি। আর লেখাপড়া না করলেও চলবে, এই জমিতে কাজ করে আব্বু আম্মুকে নিয়ে বাকিটা জীবন চালাবো। খুব ভালো কাজ করছো, কিন্তু তার পাশাপাশি লেখাপড়া করাটা দরকার ছিল। তা তুমি কতদূর পর্যন্ত লেখাপড়া করলে? আমি মাত্র ইন্টারে উঠলাম, ভর্তি হইনি এখনো। তখন লোকটা আমার আব্বুকে ডাকতে লাগলো। কাছে আসার পর লোকটা আমার আব্বুকে সালাম দিল আর বলল, কেমন আছেন রফিক মিয়া? এই তো আছি কোনো মতো ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার ছেলেটা খুব ভালো, এত অল্প বয়সে আপনার সব দায়িত্ব নিয়ে নিল। কিন্তু আপনার ছেলেকে লেখাপড়া ছাড়তে বলবেন না, এই ক্ষেতের কাজের পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে বলবেন। আমি চেয়েছিলাম আর একটু লেখাপড়া করতে, কিন্তু আমাদের সংসার চলতে কষ্ট হয়, তাই লেখাপড়া আপাতত বন্ধ করে দিয়েছি। শুনেন রফিক মিয়া, কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া করান, দেখবেন আপনার ছেলে বড় হয়ে কিছু একটা করতে পারবে। ঠিক আছে, দোয়া করবেন আমার ছেলেটার জন্য। দোয়া করি আল্লাহ আপনার ছেলেটাকে যেন ভালো একটা জায়গায় নিয়ে দাঁড় করায়। তারপর লোকটা চলে গেল। যাওয়ার পর আমি আব্বুকে বললাম, আব্বু তুমি বাসায় চলে যাও, অনেক রোদ উঠেছে, বাসায় গিয়ে আরাম করো, আমি আর কিছুক্ষণ পর আসছি। একসাথে যাই, আর একটু কাজ বাকি আছে। তুমি যাও, আমি কাজ সেরে আসছি, কোনো কথা চলবে না, যাও। তারপর আব্বু চলে গেল। আমি আরও 1 ঘন্টা কাজ করে খেতে তারপর বাসার উদ্দেশ্যে রওনা হলাম। কিছুটা সামনে যাওয়ার পর দেখলাম রহিম চাচা ভ্যান গাড়ি নিয়ে আসছে। গাড়িতে চাউলের বস্তা অনেকগুলো, টেনে নিয়ে যেতে পারছে না। আমি চাচার সামনে গিয়ে বললাম, চাচা কি অবস্থা তোমার? গরিবের অবস্থা দেখিস না, এই রোদের মাঝে চাউলের বস্তা নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাবে এই চাউলগুলো চাচা? এই খান সাহেবের দোকানে নিয়ে যাব। ও, তার মানে তুমি এই বাজারে নিয়ে যাবে? চলো, আমিও তোমার সাথে যাচ্ছি, ধাক্কা দিতে দিতে। তুই শুধু শুধু কষ্ট করে যাবি কেন? তার চেয়ে ভালো আমি একাই নিয়ে যাচ্ছি। শুধু শুধু কষ্ট কোথায় করছি? আমি আমার চাচাকে সাহায্য করছি। এখন কথা না বলে চলো, অনেক রোদ উঠেছে আজ। ঠিক আছে চল, তোকে তো আর বললে শুনবি না, চল এখন। তারপর চাচার সাথে বাজারে চলে গেলাম। চাচা এই বস্তাগুলো নিয়ে যেতে কষ্ট হচ্ছিল, তাই সাহায্য করলাম। আমি যখন চলে আসব তখন চাচা জোর করে একটা স্পিড হাতে ধরিয়ে দিল, সেটাকে চলে আসতে লাগলাম। কিছুটা সামনে যাওয়ার পর আমার বন্ধু জাহিদ দৌড়ে আসলো আর বলল, দোস্ত, তোদের ধান খেতে কার জানি গরু ঢুকে গেছে, জলদি চল। তুই জানলি কি করে? আরে আমি ওই দিক থেকে আসছিলাম, তখন দেখছি, আর তোকে দেখছিলাম তুই ভ্যান গাড়ি ধাক্কা দিতে দিতে যাচ্ছিস, তাই দৌড়ে আসলাম বলতে। শালা গরু, তোকে আজ পানিতে চুবিয়ে চুবিয়ে মারবো। তুই আমার ধান খেতে ঢুকেছিস। আরে ফালতু কথা বাদ দিয়ে জলদি চল। তারপর আর কি, 2 বন্ধু মিলে লুঙ্গি ধরে দিলাম দৌড়। ধান খেতে গিয়ে দেখি সত্যি গরুটা দাঁড়িয়ে আছে। তখন আমি গিয়ে গরুর দড়িটা ধরে টেনে নিয়ে আসতে চাইলাম, কিন্তু গরুটা আসছে না। তখন একটা লাঠি নিয়ে দিলাম গরুকে 4-5টা বাড়ি। তখন গরুটা আমার দিকে আসতে লাগলো। গরুটাকে দেখে বুঝতে পারছি আজ আমি দাঁড়িয়ে থাকলে শেষ গুঁতো দিয়ে মারবে আমায়, আর না দাঁড়িয়ে থেকে দিলাম দৌড়। গরুটা আমার পিছনে দৌড়াতে লাগলো। আমি মনে মনে বললাম, আল্লাহ এই গরুর গুঁতো থেকে বাঁচাও, আর জীবনে গরুকে মারবো না। কিছুটা পথ যাওয়ার পর গরুটা থেমে অন্যদিকে চলে গেল। আমি তা দেখে কি খুশি, গরুটা আমায় আর গোতা দিতে পারবে না। তারপর সেখান থেকে চলে আসলাম, এসে জাহিদকে খুঁজতে লাগলাম। তখন দেখতে পেলাম জাহিদ একটা গাছতলায় বসে আছে। আমি কাছে যাওয়ার পর বলল, কি রে, তোকে কি গরু গোদা দিল নাকি? গুঁতো না দিলেও দৌড়িয়ে তা উসুল করে নিয়েছে। গরুটা জানে মনে হয় তোকে গোতো দিতে পারবে না, তাই দৌড়ে উসুল করে নিয়েছে। তা তোর কি খবর? কলেজে ভর্তি হয়েছিস? ভর্তি হয়েছি, আমাদের এই গ্রামের কলেজেই। কিন্তু তুই না বললি
শহরে গিয়ে ভর্তি হবি? না রে, নিজের গ্রাম ছেড়ে যেতে মন চায় না। আর তোদের ছেড়ে কি করে যাব, তাই এখানেই থেকে গেলাম। খুব ভালো কাজ করছিস। তা তোর খবর কি? তুই নাকি এখনো ভর্তি হসনি? ভর্তি হওয়ার টাকা নাই রে দোস্ত। আম্মু অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে পারিনি, এখনো হাত একদম খালি। সে কি রে, তুই আগে বলবি না তোর টাকা লাগবে? তোর কত টাকা লাগবে? তুই জেনে কি করবি? তুই বল কত লাগবে। আপাতত 1000 হলেই হবে আম্মুকে ডাক্তার দেখাতে। এই নিয়ে আমার কাছে 1500 টাকা আছে, এইগুলো নিয়ে তোর আম্মুকে ডাক্তার দেখাস। না, আমার টাকা লাগবে না, এমনি বললাম আর কি। আরে টাকাটা রাখতো। শোন, বন্ধু হয়ে যদি আরেকটা বন্ধু সাহায্য করতে না পারি, তাহলে বন্ধু নাম হলো কেন? শোন, বন্ধুর কাছে কোনো কিছুই লুকিয়ে রাখবি না। সমস্যা হলে বলবি, যেভাবে হোক তোর সমস্যার সমাধান করতে চেষ্টা করব। তখন আমি জাহিদকে জড়িয়ে ধরে বললাম, তোকে কি বলবো, আমার ভাষা নেই, তবুও বলছি ধন্যবাদ দোস্ত। আরে হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আর একটা কথা, তুই কলেজে আগামীকাল আমার সাথে যাবি, ভর্তি হওয়ার ব্যবস্থা করব। এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা। তারপর জাহিদ চলে যেতে লাগলো। আমি পিছনে ফিরে দেখি সেই গরুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি জানি চাবাচ্ছে, আর আমার দিকে আসতে লাগলো। জাহিদ বাঁচা আমারে এই গরুর হাত থেকে, এই বলে দিলাম দৌড়। জাহিদ দেখে আমার আগে দৌড়ে চলে গেল। আমি দৌড়ে বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু উঠানে বসে আছে। আমায় দৌড়াতে দেখে আব্বু বলল, কিরে, এমন করে দৌড়াচ্ছিস কেন? আর বলো না, একটা শয়তান গরু দৌড়ানি দিছে, তাই দৌড়ে আসছি। এটা শুনে আব্বু হাসতে লাগলো আর বলল, গরুটার লোক খুঁজে পেল না দৌড়ানি দেওয়ার? আরে আমাদের ধান খেতে গরুটা গিয়েছিল, আমি টেনে বের করতে চেয়েছি কিন্তু আসলো না, তাই 4-5 বাড়ি দিয়েছি, আর তাতেই গরু কাকু খেপে দৌড়ানি দিছে। আচ্ছা ঠিক আছে, এখন ঘরে গিয়ে একটু শুয়ে থাক। আম্মু কোথায় আব্বু? রুমে শুয়ে আছে, আর জ্বর এসেছে। কি যে করি, হাতে টাকাও নেই, ডাক্তার দেখাতে যে যাব। তখন আমি আব্বুর হাতে জাহিদের দেওয়া 1500 টাকা দিয়ে বললাম, এই নাও 1500 টাকা, এটা দিয়ে আম্মুকে বিকালে ডাক্তার দেখাবে। তুই এত টাকা কোথায় পেলি? এই টাকাগুলো জাহিদ দিয়েছে, পরে আবার দিয়ে দিব, আম্মু অসুস্থর কথা শুনে দিয়েছে। তুই কেন টাকাটা নিতে গেলি? এখন যদি টাকা দিতে লেট হয় তাহলে কি বলবে? আরে আব্বু, ও আমার বন্ধু, কিছু হবে না। আমি তখন না হয় বুঝিয়ে বলবো, তোমার চিন্তা করতে হবে না, আমি গিয়ে একটু গোসল করে আসি নদী থেকে। দরকার নেই, কলে পানি আছে, এখানেই গোসল কর। নদীতে গোসল করলে ঠান্ডা লাগবে। আরে কিছু হবে না, আমি বেশিক্ষণ পানিতে থাকবো না, চলে আসবো। আচ্ছা ঠিক আছে, জলদি চলে আসবি। তারপর আমি কাপড় নিয়ে চললাম নদীতে গোসল করতে। নদীটা আমাদের বাসা থেকে কিছুটা দূরে। তারপর গোসল করে এসে দেখি আম্মু এখনো ঘুমাচ্ছে আর আব্বু গোসল করছে। আব্বু আসার পর আম্মুকে উঠিয়ে নিয়ে আমি খাবার দিলাম, তারপর সবাই মিলে খেয়ে নিলাম। বিকালে ধান ক্ষেতটা দেখে কিছুক্ষণ বন্ধুর সাথে আড্ডা দিয়ে চলে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে তাই। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে গেলাম, কারণ জাহিদ বলছে ভর্তি করাবে। কলেজটা আমাদের বাসা থেকে কিছুটা দূরে। কলেজে গিয়ে শুনি যারা এই গ্রামের সকলকে ফ্রি ভর্তি করানো হচ্ছে। এই বছর এটা শুনে আমি খুব খুশি হলাম, কারণ জাহিদের টাকা বাঁচলো। আর আমারও ভর্তি হয়ে আসার সময় প্রিন্সিপাল স্যার বলল, আর 2 দিন পর এই কলেজে একটা অনুষ্ঠানের আয়োজন করতে চলছে, কারণ এই কলেজের 20 বছর পূর্ণ হলো সেই জন্য। আর প্রধান অতিথি হিসেবে থাকছেন আমাদের বাংলাদেশের মন্ত্রী আফজাল সাহেব। কলেজ থেকে বের হয়ে আসার পর জাহিদ বলল, যাক, ভালোই হলো ফ্রি করে, তোর আর আমার টাকা লাগলো না। খুব ভালো হয়েছে এই বছরে ফ্রি করে। আচ্ছা, তুই কি এই অনুষ্ঠানে আসবি? কেন না আসলে সমস্যা হবে? আরে না, তুই তো কোনো অনুষ্ঠানে যেতে চাস না, তাই জিজ্ঞেস করলাম। তা অবশ্যই, কিন্তু আমি আসব, কারণ মন্ত্রী আসছে এই প্রথম এই কলেজে, তাই তাকে দেখতে আসতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমায় নিয়ে আসিস, দুজন একসাথে আসবো। আচ্ছা ঠিক আছে, এই বলে হাঁটতে লাগলাম। কিছুটা সামনে যাওয়ার পর সেই দিনের লোকটা সামনে পড়ল। তখন আমি সালাম দিলাম। সে সালামের উত্তর নিয়ে বলল, কোথাও গিয়েছিলে নাকি তুমি? একটু কলেজে গিয়েছিলাম ভর্তি হতে। তা কলেজে কি ভর্তি হয়েছ? ভর্তি হয়ে আসলাম। যাক, খুব ভালো কাজ করেছো। এখন মন দিয়ে লেখাপড়া করো আর নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে দাঁড় করাও। দোয়া করবেন যেন তাই করতে পারি। তারপর আর কিছু কথা বলে চলে আসলাম সেখান থেকে। তারপর জাহিদ চলে গেল, আমি আমার বাসায় চলে আসলাম। আমি বাসায় এসে দেখি আব্বু বসে বসে কাজ করছে, আম্মু রান্না করছে। তখন আব্বু বলল, কিরে, কলেজে ভর্তি হয়েছিস? ভর্তি হয়েছি, কিন্তু কোনো টাকা লাগেনি। কেন, কোনো টাকা লাগেনি? এই বছর ফ্রি করে করে দেয়া হয়েছে তাই।
যাক, ভালোই হলো তাহলে। আচ্ছা আব্বু, তুমি ধান ক্ষেত দেখে আসছো গিয়ে? না, এখনো যাইনি। তুই গিয়ে একটু দেখে আয় তো। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু তোমার শরীরটা কেমন আছে এখন? সকাল থেকে একটু ভালো লাগছে। কিছু থাকলে দাও তো, খিদে পেয়েছে। আচ্ছা তুই ঘরে যা, আমি খাবার নিয়ে আসছি। তারপর আমি ফ্রেশ হয়ে ঘরে চলে আসলাম। কিছুক্ষণ পর আম্মু খাবার নিয়ে আসলো। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে চললাম ক্ষেত দেখতে। কিছুটা সামনে যাওয়ার পর দেখতে পেলাম সেই দিনে আমায় দৌড়ানো গরুটা কিন্তু আজ বাঁধা আছে একটা গাছের সাথে। যাক, বাঁচা গেল। আজ গরুটা বাঁধা আছে, নিশ্চিন্তে যেতে পারবো। তারপর চলে আসলাম ক্ষেত দেখে, কিছুক্ষণ ঘুরে ফিরে বাসায় চলে আসলাম। এইভাবে কেটে গেল 2 দিন। আজ কলেজে অনুষ্ঠান। আমি ভেবেছিলাম সকালে কলেজে গিয়ে বসে থাকবো, কিন্তু আজ আব্বু সকালে উঠে কোথায় জানি গেছে, তাই আর যেতে পারছি না। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম, আব্বু যেহেতু নেই তাহলে আমি এই ফাঁকে কলেজে গিয়ে একটু দেখে আসি। তারপর চলে গেলাম, জাহিদকে ফোন দিয়েছি, ও বলল বিকালে যাবে। তারপর আমি একাই আসলাম কি করছে দেখতে। গিয়ে দেখি মঞ্চ খুব সুন্দর করে সাজিয়েছে, পুরো মাঠ সুন্দর করে সাজিয়েছে। পুলিশ এখনই চলে আসছে। আমি কিছুক্ষণ দেখে বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু বাসায় আসছে। আমি যাওয়ার পর আব্বু বলল, কোথায় গিয়েছিল নাকি? একটু কলেজে গিয়েছিলাম দেখতে, আজ তো অনুষ্ঠান তাই। আমি শুনেছি। একটা কাজ করতো বাবা, ধানগুলোর মাঝে পোকা ধরেছে দেখলাম। এখন পোকা না মারলে ধানগুলো নষ্ট হয়ে যাবে। এই ওষুধগুলো পানির মাঝে মিশিয়ে পানি ছিটানোর মেশিন দিয়ে ওষুধগুলো দিয়ে আয় তো। আমি যাবো ভাবছিলাম, কিন্তু আমার খারাপ লাগছে, তাই তুই একটু দিয়ে আয়। আব্বু, এটা আজ দেওয়া লাগবে? দিয়ে আয়। আমি আর কিছু বললাম না। আব্বুর উপর কখনো কোনো কথা বলিনি। ভেবেছিলাম কলেজে অনুষ্ঠান দেখতে যাব, কিন্তু কলেজে হয়তো যেতে পারবো না আজ, কারণ এই ওষুধ দিতে অনেক সময় লাগবে। সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা পর্যন্ত মন্ত্রী থাকবে না, তার আগেই চলে যাবে। আমি আর কিছু না ভেবে ওষুধগুলো নিয়ে আসতে যাব। তখন আব্বু বলল, শোন, মনে আছে তো কতটুকু পানির মধ্যে কতটুকু ওষুধ দিবি? মনে আছে, তা আর তোমায় বলতে হবে না। প্রায় দুপুর হয়ে গেছে, একটা কাজ কর, কিছু খেয়ে আয়। তারপর যা, ওষুধ দেওয়া শেষ হলে নদী থেকে গোসল করে চলে আসবি। আচ্ছা ঠিক আছে, পুরো খেতে দিয়ে আসবো, তুমি রেস্ট নাও। তারপর আমি কিছু খেয়ে ওষুধগুলো নিয়ে সব চলে আসলাম। কিছুটা দূরে আসার পর লিমা আসলো দৌড়ে আমার কাছে। ও, আপনার হয়তো লিমাকে চিনবেন না। লিমা হচ্ছে রফিক সাহেবের মেয়ে। আমি রফিক চাচা বলে ডাকি। রফিক চাচার বাসা আমাদের বাসা থেকে কিছুটা দূরে। তখন লিমা আমার কাছে এসে বলল, কোথায় যাও তুমি? ধান খেতে ডুবে মরতে। শয়তান বান্দর, ফালতু কথা রাখো আর সত্যি কথা বলো। ধান খেতে যাচ্ছি ওষুধ দিতে। কি, আজ না কলেজে অনুষ্ঠান? তাহলে সেখানে কে যাবে শুনি? ও লিমা, আমি একই ক্লাসে পড়ি আর আমরা বন্ধু। সাথে জাহিদ। আর একটা কথা বলে রাখি, লিমা জাহিদকে পছন্দ করে কিন্তু বলতে পারছে না, এটা আমায় বলছে। কি আর করা, আব্বুর নাকি ভালো লাগছে না, তাই আমায় পাঠিয়েছে। আচ্ছা, তাহলে আর কি করা, আমি না হয় আমার প্রাণ পাখিকে নিয়ে যাই। আজ কিন্তু ভালোবাসার কথাটা বলতেই হবে। চেষ্টা করব, কিন্তু সামনে গেলে বুক ধুপ ধুপ করে ভয় লাগে, তখন আর বলতে পারি না। আর বসে থাকলে হবে না, বলে দিতে হবে আজ গিয়ে, নয়তো দেখিস কেউ এসে নিয়ে যাবে। না, আজ বলবো। বেস্ট অফ লাক। ও, আর একটা কথা বলতে ভুলেই গেছি, মন্ত্রীর মেয়ে আসবে এই গ্রাম ঘুরে দেখতে। তাই নাকি? মন্ত্রীর আবার মেয়েও আছে? আছে, একটা না দুটি মেয়ে তার, একটা ছোট আর একটা আমাদের মতো বড়। আচ্ছা তাই? আচ্ছা, আমি এখন চলে যাই, কলেজে চলে যাব। আচ্ছা ঠিক আছে। তারপর লিমা চলে গেল, আমিও চলে আসলাম। এসে পানি নিয়ে ওষুধ তার সাথে দিয়ে খেতে দিতে লাগলাম। এই ওষুধ 2 বার দিতে হয়, তাই সময় লাগে। একবার ওষুধ দিয়ে শেষ করলাম, দেখি 3:30 বেজে গেছে। প্রচণ্ড রোদ আর গরম লাগছে, তাই আমার গায়ের গেঞ্জি ছিল সেটা খুলে ফেলেছি, আর লুঙ্গি পরা ছিল সেটা ভালো করে প্যাঁচ দিয়ে নিলাম। আমাদের ক্ষেতের পাশে একটা রাস্তা আছে, সেখানে একটি মাত্র গাছ, তাল গাছ। সেখানে আমি গিয়ে বসলাম পানি নিয়ে। পানির মাঝে ওষুধ দিতে যাব, তখন দেখলাম 2টি মেয়ে আসছে, খুবই সুন্দর। মেয়ে দুটি প্যান্ট শার্ট পরা, আর তাদের পিছনে 6 থেকে 7 জন মোটা লোক কালো শার্ট প্যান্ট পরা। মেয়ে দুটির মাথার উপর ছাতা ধরে রাখছে আরও 2টি লোক। তখন আমি মনে মনে বলতে লাগলাম, এরা আবার কারা? দেখে তো মনে হচ্ছে না এই গ্রামের মেয়ে, মনে তো হচ্ছে বড় লোকের মেয়ে। যাই হোক, তা আমার কি, আমি আবার খেতে ওষুধ দেই এদের চিন্তা রেখে। তারপর আমি ওষুধ পানিতে মিশাচ্ছিলাম, তখন মেয়েগুলো আমার সামনে দিয়ে যেতে লাগলো।
তখন হঠাৎ থেমে গেল মেয়েগুলো, আর আমার সামনে দাঁড়িয়ে রইল। আমি তাকিয়ে দেখি একটা মেয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ যাওয়ার পর তখন সে মেয়েটা বলল, এই ছেলে, তুমি একটু দাঁড়াও তো। আমি তখন বসে না থেকে উঠে দাঁড়ালাম, আর পাশের মেয়েটা ফিক করে হেসে দিল। তখন মেয়েটা বলল, নীলা, হাসি বন্ধ কর, চুপ। আর তোরা একটু দূরে যা তো, একটু কথা আছে আমার এই ছেলের সাথে। সে কিরে, তুই কি কথা বলবি? তোকে বললাম না যেতে? গার্ড, তোমরা এখন দূরে যাও কিছুটা, আর পেছনে তাকাবে না, সোজা সামনে তাকিয়ে থাকবে। আমি যতক্ষণ না বলি তাকাবে না। হঠাৎ কি হলো তোর, বলতো? এতক্ষণ তো ভালোই ছিলি। সব বলবো, একটু দূরে যা। তারপর গার্ড আর নীলা চলে গেল। অনেকটা সামনে গেল গার্ডগুলো, মেয়েটার কথা মতো সামনে তাকিয়ে রইল। তখন মেয়েটা আমায় তালগাছের একটু আড়ালে বলল যেতে। আমি গেলাম। তারপর মেয়েটা গিয়ে আমার সামনে দাঁড়িয়ে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে কয়েকবার দেখলো আমার, আর তখন মেয়েটি তার ঠোঁটে কামড় দিয়ে বলল, এ তো পুরাই আগুন, কি হট লাগছে তোকে। আমি মেয়েটির কথা শুনে অবাক হয়ে গেছি। মেয়েটির চোখের দিকে তাকিয়ে দেখি কেমন জানি নেশার দৃষ্টিতে তাকিয়ে আছে, আর ঠোঁট কামড়াচ্ছে আমার দিকে তাকিয়ে। আমি একটু ভয় পেয়ে গেলাম তার এমন আচরণ দেখে। তখন আমি বললাম, কি বলছেন আপনি এগুলো? হ্যাঁ, ঠিকই বলছি, তোকে দেখে নিজেকে সামলাতে পারছি না। কেন বলতো? মনে হচ্ছে ঝড় বইছে আমার সারা শরীরে। এই ঝড় তুই একমাত্র পারবি থামাতে। আপনি কি বলছেন এগুলো? মাথা ঠিক আছে তো? আচ্ছা সরেন এখন আমার সামনে থেকে, খেতে গিয়ে ওষুধ দিতে হবে, সময় নেই। ওইখানে ওষুধ পরে দিস, আগে আমায় ঠান্ডা করে ওষুধ দিয়ে। এই মেয়ে কি পাগল নাকি? কি সব উল্টাপাল্টা কথা বলছে। যাই হোক, এখন এখান থেকে কেটে পড়তে হবে। শোনো, ফাইনাল ডিসিশন, তোমায় আমি পছন্দ করে ফেলেছি প্রথম দেখায়। আমার জীবনে এখন তোমার প্রয়োজন। উফ, এমন হট ছেলেকে কি করে না পছন্দ করে থাকি? কি হট লাগছে, পুরাই আগুন। এখন থেকে তুমি আমার, আমি তোমার, আর কোনো মেয়ের দিকে তাকাবে না। আমি তো মেয়েটির কথা শুনে অবাক হয়ে গেছি। তখন নিজের দিকে একটু তাকিয়ে দেখলাম, কি দেখে প্রেমে পড়লো মেয়েটা। আমার গায়ে তো লুঙ্গি ছাড়া কিছু পরা নেই, দেখলো কি এমন কে জানে। তখন মেয়েটা আবার বলল, কি মনে থাকবে তো? ভুলে অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না। আচ্ছা আপনি কে যে আপনার কথা শুনতে হবে? আমি কে? আমি হচ্ছি মন্ত্রীর মেয়ে, আর তোমার হবু বউ হব। আমি অবাক হয়ে বললাম, কি আপনি মন্ত্রীর মেয়ে? আমি মন্ত্রীর মেয়ে। আল্লাহ বাঁচাও। এই বলে আমি ওষুধগুলো আর পানির মেশিন নিয়ে দিলাম দৌড়। তখন মেয়েটি পিছন থেকে বলল, ওই আবার হট যান, দাঁড়াও, কোথায় যাও, এদিকে আসো। আমি দুঃখিত, আপনার নাম্বারটি ভুল জায়গায় এসে গেছে, আপনি অন্য জায়গায় ট্রাই করেন। কি উল্টো পাল্টা কথা বলছো? আমি ঠিক নাম্বারে ট্রাই করছি, ভুল জায়গা না। নীরব, এই মেয়ের পাল্লায় পড়িস না, জলদি পালা, এই মেয়ে নিশ্চয়ই পাগল। তারপর দৌড়ে খেতে চলে গেলাম। খেতে অনেক কাদা আছে, আমি জানি এই মেয়ে কখনো এখানে আসবে না। বড় লোকের মেয়ে, সে কি আর কাদায় নামবে? তখন মেয়েটি রাস্তার উপর থেকে বলল, এই আসো না, চলে গেলে কেন? আসো বলছি, কথা আছে। না, আমি এখন ওষুধ দিব, খেতে আপনি এখন যান, আপনার লগে কথা নাই আমার। তুমি না আসলে কিন্তু আমি নেমে আসবো, এই বলে দিলাম। আপনি নামলে আমি আবার দৌড়ে চলে যাব। দাঁড়াও, আসছি আমি। এই বলে মেয়েটি আসতে যাবে, তখন নীলা এসে মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, মায়া, তোর আব্বু ফোন দিয়েছে, বলল তাড়াতাড়ি যেতে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। নীলা একটু দূর থেকে জোরে বলল, যার কারণে আমি মেয়েটির নাম শুনতে পেরেছি। তখন মায়া বলল, 1 মিনিট দাঁড়া, আমি এই ছেলেটাকে সাথে করে নিয়ে যাব। কি, তুই কি পাগল হয়ে গেলি নাকি? চলো তো, এটাকে ধরে নিয়ে আসি। আমি এই কাদার মধ্যে নামতে পারবো না, তুই যা। তখন মায়া নামতে যাবে, ঠিক তখনই নীলার ফোনটা বেজে উঠল, আর নীলা তখন বলল, এই দেখ, তোর আব্বু আবার ফোন করেছে, নে তুই কথা বল। তারপর মায়া ফোনটা নিয়ে কিছুক্ষণ কথা বলে নীলাকে ফোনটা দিয়ে বলল, চল, একে পরে দেখে নিব, আবার আসবো। আবার আসলে খুব ভালো হবে, অনেক সুন্দর গ্রাম এটা, আমায় নিয়ে আসিস। আচ্ছা চল এখন। আমি তাকিয়ে দেখছিলাম। তখন মায়া আমায় বলল, আমি আবার আসবো, তখন সব হিসাব নিব এক এক করে। এই বলে চলে গেল। তখন আমি মনে মনে বললাম, যাক বাঁচা গেল, পাগল মাইয়া নিশ্চয়ই পাগলাগারদ থেকে আসছে, তাই এত লোক, বুঝতে পারছি। পরে এসে আমায় খুঁজে পাবে কোথায়। এখন ওষুধগুলো দেওয়া যাক, অনেক লেট হয়ে গেছে। তারপর আমি পুরো খেতে ওষুধ দিলাম। দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে। তারপর নদী থেকে গোসল করে বাসায় এসে কিছু খেয়ে বসে আছি।
তখন আম্মু বলল, কিরে, অনুষ্ঠানে যাবি তুই? এখন তো শেষ হওয়ার পথে অনুষ্ঠান, আর গিয়ে কি করব? অনুষ্ঠান শেষ হতে আরো লেট হবে, 9টা বাজতে পারে। গেলে গিয়ে দেখে আয়। আচ্ছা ঠিক আছে, আব্বু কোথায়? তোর আব্বু বাজারে গেছে, তুই যা। তারপর আমি কলেজে চলে আসলাম, এসে দেখি অনেক মানুষ কলেজের মাঠে। আর মঞ্চে দেখলাম মন্ত্রী বসে আছে, পাশে মায়া বসে আছে। কিন্তু মায়াকে দেখে যা বুঝতে পারলাম, তার কোনো অনুষ্ঠান খেয়াল নেই, উপরের দিকে তাকিয়ে কি জানি ভাবছে আর মুচকি মুচকি হাসছে। তার কিছুক্ষণ পর মন্ত্রী চলে গেল। রাত 8টায় অনুষ্ঠান শেষ হলো। আমি তারপর বাসায় চলে আসলাম। আসার পর দেখি আব্বু বসে আছে বাহিরে। তখন আমায় দেখে বলল, অনুষ্ঠান শেষ হয়ে গেছে বাবা। আব্বু শেষ। খেতে গিয়ে ওষুধগুলো ভালো করে দেওয়া হয়েছে? কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি, তবে আব্বু অনেক পাখি আছে ক্ষেতের মাঝে, এতে করে ধানের সমস্যা হচ্ছে। পাখিগুলো এসে ধান নিয়ে যাচ্ছে, নষ্ট করে দিচ্ছে। তাহলে তো আমাদের ফসল নষ্ট হয়ে যাবে, কষ্টটুকু বিফলে যাবে। তুমি একটা কাজ করো, 10-15টার মতো কাকতারুয়া বানাও, তাহলে পাখিগুলো ভয়ে আর আসবে না। আচ্ছা, তাহলে আমি আগামীকাল থেকে বানাবো। এখন আয়, খাবার খেয়ে নে, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি ঘরে গিয়ে বসো। আম্মুকে বলো খাবার রেডি করতে। তারপর আব্বু চলে গেল, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর আব্বু আম্মু সবাই মিলে খাবার খেয়ে নিলাম। আমি খেয়ে আমার রুমে চলে আসলাম, এসে শুয়ে পড়লাম। আর এদিকে মায়া তার বাসায় গিয়ে সবাই মিলে রাতের ডিনার করার জন্য টেবিলে বসলো। তখন মায়া তার আব্বুকে বলল, আব্বু, তোমাকে একটা কথা বলার ছিল। বল, কি বলবি? আব্বু, আমি একটা ছেলেকে পছন্দ করেছি। খুব ভালো। তা ছেলেটার বাড়ি কোথায়? ছেলেটার বাড়ি আমরা আজ যে গ্রামে গিয়েছিলাম অনুষ্ঠানে, সেই গ্রামেই তার বাড়ি। ছেলেটা কি করে? আমি জানি না ছেলেটা কি করে, কিন্তু ছেলেটাকে দেখলাম কৃষি কাজ করে। খুব ভালো লাগছে, আমার পছন্দ হয়েছে। কি, তুই এই কৃষক ছেলেকে পছন্দ করছিস? আমি পছন্দ করি না, ভুলেও এই কথার মুখে আনবি না। এদের থাকার মতো ঘর নেই, তোকে কি করে রাখবে? তুমি পছন্দ না করো তাতে আমার কি? আমি তো পছন্দ করেছি, আমায় যেখানে রাখবে আমি থাকবো। তখন মায়ার আব্বু মায়ার আম্মুকে উদ্দেশ্য করে বলল, তোমার মেয়েকে বোঝাও, ওই গরিবের ঘরে আমি দিব না। তখন মায়ার আম্মু মায়াকে বলল, দেখ মা, তোর আপু ঠিক কথা বলছে। তাছাড়া আমারও পছন্দ না কৃষক ছেলে। ছেলেটা যদি কোনো চাকরি করতো তাহলে আমি ভেবে দেখতাম। আমাদের সাথে একদম মেলে না। আমাদের সাথে না মিললে তাতে আমার কি? আমি তাকে পছন্দ করি, সে যাই করুক না কেন। দেখ, তুই পছন্দ করলেও কোনো লাভ নাই। তারা কোথায় আর আমরা কোথায়? আমি তোকে এর চেয়ে ভালো ছেলে খুঁজে দেব। লাগবে না আমার এর চেয়ে ভালো ছেলে, আমি তাকেই ভালোবাসি, আর বিয়ে করলে তাকেই করব। পাগলামি করিস না মা, তোকে এর চেয়ে ভালো ছেলে এনে দিব, বড়লোক ঘরে বিয়ে দিব। চুপ করো তো মা, তুমি আছো বড়লোকের ঘরে বিয়ে নিয়ে, আমি তার ছোট্ট ঘরে যাব। তোমরা পছন্দ করো বা নাই বা করো। তাহলে আমার একটা কথা শোন, আমি থাকতে তুই এই ছেলেকে বিয়ে করতে পারবি না। আমি কিছুতেই বিয়ে দিব না তোকে। 2 দিনের সময় দিলাম, তুই ওই কৃষক ছেলেকে ভুলে যা। আর যদি না করিস তাহলে কি হবে তা পরে জানতে পারবি। তখন মায়া রাগে খাবার খাওয়া রেখে টেবিল থেকে উঠে তার রুমে চলে আসছে। তখন মায়ার আম্মু বলল, তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। এখন মেয়েটা আবেগের মাঝে বলছে, একদিনে কি আর ভালোবাসা হয়? তবু তুমি তোমার মেয়েকে বোঝাও, আমি ওই কৃষি কাজ করা ছেলের কাছে বিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন খাবার খাওয়া শুরু করো, আমি ভালো করে বুঝিয়ে বলবো। তারপর মায়ার আব্বু খাবার খাওয়া শুরু করলো। মায়া ঘরে এসে বলতে লাগলো, আমার সাথে বিয়ে না দিলে পালিয়ে যাব তার কাছে। আর কি বললো? তাদের পছন্দ হয়নি? মনে হয় বিয়ে করে তারা থাকবে। বিয়ে করব আমি, থাকার চিন্তা আমার। তারা করে কেন? আমি যদি সুখে থাকি তাহলে তাদের সমস্যা কোথায়? আবার বলে বড়লোক ঘরে বিয়ে দেবে। কেন? আমি তাকে ভালোবাসি, বড়লোক ঘরে যাব কেন? মাথাটা গরম করে ফেলছে। বরফ কোথায়? বরফ বরফ দিতে হবে মাথায় ঠান্ডা করার জন্য। এই বলে মায়া কিছু বরফ নিয়ে তার মাথায় ধরে রাখলো। কিছুক্ষণ পর বরফ রেখে না খেয়ে ঘুমিয়ে পড়ল। মায়ের আম্মু খাবার নিয়ে এসে কয়েকবার ডেকেছে, কিন্তু মায়া আর উঠেনি, ঘুমিয়ে পড়ল। এদিকে সকালে আমি উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। কিছুক্ষণ পর আব্বু এসে বলল কাকতারুয়া বানাতে।
সাহায্য করতে। তারপর আমি আব্বুর সাথে কাকতাড়ুয়া বানাতে সাহায্য করতে লাগলাম। বানাতে বানাতে দুপুর হয়ে গেল। তারপর আমি গিয়ে নদী থেকে গোসল করে এসে খাবার খেয়ে নিলাম। তার মাঝে আব্বু কাকতাড়ুয়া বানানো শেষ করে দিয়েছে। তখন আব্বু বলল, এগুলো বিকেলে নিয়ে ক্ষেতের মাঝে লাগিয়ে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে এখন খাবার খাও, আমি কিছুক্ষণ পর নিয়ে যাচ্ছি। তারপর আব্বু চলে গেল। আমি আর কিছুক্ষণ রেস্ট নিয়ে 4টা কাকতাড়ুয়া নিয়ে হাঁটতে শুরু করলাম। ক্ষেতের সামনে এসে রেখে বাকিগুলো নিয়ে আসতে যাব, তখন চোখটা তালগাছের দিকে গেল। তখন দেখলাম মায়া বসে গাছের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। পাশে নীলা দাঁড়িয়ে আছে। তখন আমি তাদের কাছে এগিয়ে যেতে লাগলাম, জিজ্ঞেস করতে আজ কিসের জন্য আসছে। আবার তখন কাছে যাওয়ার পর দেখি মায়া ঘুমিয়ে গেছে। তখন আমি নীলাকে বললাম, কি ব্যাপার, আজ আবার এই গ্রামে আসলেন? যে কোনো অনুষ্ঠান আছে নাকি? তখন নীলা আমায় উদ্দেশ্য করে বলল, আরে না, আজ কোনো অনুষ্ঠানে আসিনি, তবে আজ একটা পাগলির পাগলামো দেখতে আসছি। কি বলছেন? কোথায় পাগলি? আমি তো দেখতে পাচ্ছি না। আর বিশেষ করে আমাদের এই গ্রামে কোনো পাগলি নেই। আমি এই পাগলির কথা বলছি না রে, আমি এই মায়া পাগলির কথা বলছি। ইনি যে পাগল এটা আগেই জানি, নতুন করে বলার কি হলো? ইনি হচ্ছে শহরের পাগলি। এই বলে আমি হাসতে লাগলাম। তখন নীলা বলল, তাই নাকি? আচ্ছা ইনি পাগলি হলো কবে, কি করে? গতকাল থেকে শুধু আপনার জন্য হয়েছে। আমি অবাক হয়ে বললাম, কি বলছেন? আমার জন্য? আমি আবার কি করলাম? আমার বান্ধবী প্রথম দেখায় মন চুরি করেছেন, তাই তো আপনার পাগলি হয়েছে। গতকাল সারা রাস্তায় আপনার কথা বলতে বলতে আমার কান জ্বালাপালা করে ফেলেছে। দেখা হলো গতকাল, আর এর মধ্যে আমি তার মন চুরি করলাম কখন? এটা কি করে সম্ভব? সে আপনি বুঝতে পারবেন না। আপনি জানেন মায়া কখন আসছে এইখানে? না, জানি না কখন আসছে। সেই সকালে ঘুম থেকে উঠে চলে আসছে আপনাকে একটিবার দেখার জন্য। প্রথম দেখায় আপনার প্রেমে পড়ে গেছে, আর এসে আপনার জন্য এইখানে বসে আছে। কখন আসবেন? তখন আমি অবাক হয়ে বললাম, কি বলছেন আপনি? এত সকালে আসছে, তাও আবার আমার জন্য? সকালে উঠে চলে আসছে শুধু আপনার জন্য। আমি যখন ফোন দিলাম 11টায়, তখনও বলল এখানে আসছে আপনার জন্য। তারপর আমিও চলে আসলাম। কি আর করার, বান্ধবী তো, আমার আসতেই হবে। আর অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে মায়া। আমি তো নীলার কথা শুনে অবাক হয়ে গেছি। আমার জন্য নাকি এসে বসে আছে। সকাল থেকে প্রথম দেখায় এমন ভালোবাসা কি করে হয়? আমি কিছু বলতে গিয়েও কিছু বলতে পারলাম না। তখনই মায়ার ঘুম ভেঙে গেল, আর চোখ খুলে দেখলো আমি দাঁড়িয়ে আছি। তখন মায়া বসা থেকে উঠতে উঠতে বলল, তুমি চলে আসছো? কখন থেকে অপেক্ষা করছি। তখন নীলা মায়াকে বলল, অবশেষে চলে আসছে। তখন মায়া আমার কাছে এসে বলল, যাও তুমি পচা, আমি তোমার জন্য সেই কখন থেকে বসে আছি, আর তুমি মাত্র আসলে। আর তুমি শার্ট পরে আছো কেন? শার্ট খুলে ফেলো, তোমার শার্ট ছাড়া অনেক হট লাগে। তখন আমি মনে মনে বললাম, এই মায়া তো দেখি আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে এখনই। তখন মায়া আবার বলল, তুমি জানো আমি কখন থেকে এখানে বসে আছি? সেই সকাল থেকে বসে আছি তোমার জন্য। কেন আমার জন্য বসে আছো কেন? আমি কি করলাম? তুমি জানো না আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি বলতে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, তাই তো তোমার জন্য এসে বসে আছি দেখার জন্য। দেখো আমি তোমাকে ভালোবাসি না। আমি এত কিছু শুনতে চাই না। আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমায় ভালোবাসবে। এটা কখনো সম্ভব হবে না, কারণ আমি হচ্ছি একজন কৃষকের ছেলে আর তুমি হচ্ছে মন্ত্রীর মেয়ে। এখন পার্থক্য বুঝতে পারলে কতটা আমাদের মাঝে দূরত্ব? তখন নীলা আমায় বলল, শুনেন, আপনি যে পার্থক্যটার কথা বললেন না, এটা তো মায়ার বলা উচিত ছিল আপনাকে, কিন্তু সেটা আপনি বলছেন। মায়া আপনাকে ভালোবাসে বলেই তো বলেছে। আর এতটা দূর থেকে এসে সেই সকালে বসে আছে একটি নজর দেখার জন্য। এখন ভাবেন কতটা ভালোবাসলে এতটা পাগলামি করতে পারে, বুঝতে পারছেন? এখন দুজনের মধ্যে পার্থক্যটা দূরে সরিয়ে ভালোবেসে কাছে টেনে নিন। আপনি বুঝতে পারছেন না আমাদের মাঝে কতটা পার্থক্য। সে হচ্ছে মন্ত্রীর মেয়ে আর আমি হচ্ছে গরিবের ছেলে। দেখো আমি এত কথা শুনতে চাই না, কে ধনী কে গরিব। আমি শুধু এটাই বুঝি, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে চাই। সারা জীবন তোমার পাগলি হয়ে থাকতে চাই। দেখো আমি ভালোবাসতে পারবো না। কিন্তু কেন?
প্রথম দেখে কখনো ভালোবাসা হয় না, এটা ভালো লাগা বলে। আর সেটার মাঝে আবেগ থাকে, ভালোবাসা থাকে না। বিশ্বাস করো, সত্যি বলছি, প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি না, তোমার ফ্যামিলি কখনো এই ব্যাপারটা মেনে নিবে না। তাছাড়া আমার তোমাকে রাখার মতো দামি ঘর নেই। আমার কিচ্ছু লাগবে না, তুমি যেমন করে রাখবে আমি ঠিক তেমন করেই থাকবো। আমার ফ্যামিলি না মানলে আমি পালিয়ে আসবো তোমার কাছে। এইগুলো ডায়লগ মুভিতে দিলেই মানায়, বাস্তবে না। আমি ভালোবাসতে পারবো না, এটা বলে আমি চলে আসতে লাগলাম। তখন মায়া নীলাকে বলল, আচ্ছা নীলা, তুই বলতো ছেলেরা কি ঘাড়তারা হয়? আমার আইডিয়া অনুযায়ী ছেলেরা ঘাটতারা হয় না। তাহলে এই শয়তানটা ঘাড়তারা কেন? কি জানি কেন তোকে ভালোবাসতে চাইছে না। অন্য কোনো ছেলে হলে এতক্ষণে হ্যাঁ বলে দিত। আমার মনে হয় না রাজি হবে। রাজি হবে না মানে? দাঁড়া, এক্ষুনি রাজি করাচ্ছি। ভালোবাসার কথা তার মুখ দিয়ে বলাবো, শুধু তুই দেখ। কি করবি এখন তুই? তুই শুধু দেখ কি করি। ভালো করে বললাম তো শুনলো না, এখন তার উল্টো করব। মন নিয়ে নিল, প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, এক দেখায় এখন বলে ভালোবাসবে না, আমায় ফিরিয়ে দিচ্ছে। তারা দেখাচ্ছি মজা। তখনই নীলা বলে উঠল, এই তোর আব্বু ফোন করেছে, কি বলবো? ফোন রিসিভ করার দরকার নেই, তুই আমার গাড়িতে গিয়ে দেখ, একটা দড়ি আছে, সেটা নিয়ে আয়। নীলা অবাক হয়ে বলল, তুই দৌড়ে দিয়ে কি করবি? তুই নিয়ে আয়। তখন নীলা গিয়ে দড়ি নিয়ে আসলো। আর তখন মায়া বলল, আমি যখন ইশারা দিব তখন তুই এই দড়ি দিয়ে বাঁধা শুরু করবি এই শয়তানটাকে। নীলা অবাক হয়ে বলল, কি কি বলছিস তুই? বাঁধতে যাবো কেন? যেটা বললাম করবি, বেশি কথা বলিস কেন? আচ্ছা ঠিক আছে। তখন মায়া দৌড়ে আমার কাছে গিয়ে আমায় টেনে তাল গাছের কাছে নিয়ে এসে চেপে ধরলো। আর নীলাকে ইশারা দিতেই তখন নীলা আমায় বেঁধে ফেললো। তখন আমি বললাম, এই কি হচ্ছে? আমায় বাঁধছো কেন? বাঁধ খোলো। না, খুলবো না। আগে বলো আমায় ভালোবাসো, তাহলে খুলবো। না, আমি বলবো না আমি তোমাকে ভালোবাসি না। তখন মায়া রাগী গলায় বলল, তাহলে আমায় ভালোবাসবি না? না, আমি ভালোবাসতে পারবো না। দেখ আমার রাগ উঠে যাচ্ছে, ভালোভাবে বলতেছি ভালোবাসতে। আমি বলছি তো আমি ভালোবাসতে পারবো না। এতে জোর করার কি হলো? ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। জোর করেও পাওয়া যায়। দাঁড়া, আমায় ভালোবাসবি না তো? তুই আমার না হলে আমি কারোর হতে দিব না। নীলা, গাড়িতে গিয়ে দেখ একটা চাকু আছে, সেটা নিয়ে আয়। আজ ওর ওই জিনিসটা কেটে দিব, তাহলে আর কারোর হতে পারবে না। আমি তো মায়ের কথা শুনে পুরাই বেয়াক্কেল হয়ে গেছি আর ভয় পেয়ে গেলাম প্রচন্ড। তখন আমি বললাম, কি বললে তুমি? এটা করো না প্লিজ। তাহলে আমায় ভালোবাসতে হবে। না, ভালোবাসতে পারবো না, অন্য কিছু বলো। বিয়ে করতে হবে। সেটাও পারবো না, অন্য কিছু বলো। তাহলে কিছু করার নেই, চাকু নিয়ে আয় জলদি। তখন আমি ভয়ে তাড়াতাড়ি বলে দিলাম, ঠিক আছে আমি রাজি ভালোবাসতে, তবুও আমার এই সম্বলটুকুর সাথে এমন করো না। তাহলে আই লাভ ইউ বলো। ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু আমার জান। এই বলে জড়িয়ে ধরলো আমায় আর সারা মুখে কিস করতে লাগলো। আমি মনে মনে বললাম, শয়তান মেয়ে, ব্ল্যাকমেল করে ভালোবাসার কথা বলিয়ে নিল। কখনো ভালোবাসবো না। একবার ছুটে বাসায় যাই। তারপর মায়া আমার বাঁধন খুলে দিল আর আমার বাসায় যেতে চাইলো। তখন আমি বললাম, এখন না, আর কিছুদিন পর। মায়াকে বললাম বাসায় যেতে, কারণ সকাল থেকে বসে আছে, কিন্তু মায়া যেতে রাজি হয় না। সন্ধ্যায় জোর করে পাঠিয়ে দিলাম মায়াকে। তারপর আমি যেই 4টি কাকতাড়ুয়া নিয়ে আসছি সেইগুলো লাগিয়ে চলে গেলাম বাসায়। এদিকে রাতে যখন মায়া বাসায় যায়, গিয়ে তার রুমে ঢুকতে যাবে, তখন তার আব্বু মায়াকে ডাকলো। কাছে যাওয়ার পর বলে, কোথায় গেছিলি? গ্রামে গিয়েছিলাম আমার ভালোবাসার মানুষের কাছে। তোকে আমি ওই গ্রামে যেতে নিষেধ করেছি, তবু কেন গেলি তুই? আমি আমার ভালোবাসার মানুষের কাছে গিয়েছি। তখন মায়ার আব্বু রেগে মায়াকে ঠাস করে 2টি চড় দিয়ে বলে, তোকে আমি না বলার পরও কেন গেলি তুই? তোকে না বললাম ওই ছেলের কাছেও যাবি না। আজ থেকে তোর বাসার বাইরে যাওয়া নিষেধ। আমি গার্ডদের বলে রাখছি, তুই যাতে আর ওই গ্রামের দিকে না যেতে পারিস। মায়া কান্না করতে লাগলো চর খেয়ে। আর এটা শুনে তখন মায়ার আম্মু এসে রাগী গলায় বলল, কি হলো? তুমি মেয়েটাকে মারলে কেন? এমনি মেরেছি, তুমি কথা বললে তোমায়ও চর দিতে বাধ্য হব। ওর কত সাহস! আমি না বলার পরও গেছে সামান্য একটা ফকির কৃষকের ছেলের সাথে গিয়ে মিশে। ছি, আমার মান সম্মান সব শেষ করে দিল। তখন মায়া কান্না করতে করতে বলল, সে যেমনই হোক, যত গরিব হোক না কেন, আমি তাকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব।
আমি তার কাছে 1000 বার যাব, আমায় মেরে ফেলো তবুও যাব তার কাছে। এই বলে মায়া কান্না করতে করতে তার রুমে চলে গেল। তখন মায়ের আম্মু বলল, মায়ার কথা আমাদের মেনে নেওয়া উচিত। তুমি একটু চিন্তা করো, ও যদি সেই ছেলেকে নিয়ে সুখী হতে পারে তাহলে আমাদের আর বাধা দেওয়া ঠিক হবে না। তখন মায়ের আব্বু মায়ের আম্মুকে ঠাস করে একটা চড় দিয়ে বলল, চুপ করো তুমি, তোমায় কথা বলতে বলিনি। তখন মায়ের আম্মু গালে হাত দিয়ে বলল, আমি কি ভুল কিছু বললাম? আমি ওই কৃষক ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব না। আমি কোনোদিন এই সম্পর্ক মেনে নিব না, কোনোদিন না। কেন? কৃষক ছেলে বলে কি হয়েছে? মেয়ে যদি সুখী হতে পারে তাহলে সমস্যা কোথায়? তখন মায়ের আব্বু মায়ের আম্মুকে আরো 2টি চড় দিয়ে বলল, সামান্য একটা কৃষক ছেলের হাতে তুলে দেবো আমার মেয়ে? ছি, নো নেভার, কোনোদিন না। তুমি যদি আর একবার ওই ছেলের কথা বলছো তাহলে কিন্তু খুব খারাপ হবে। তখন মায়ের আম্মু চুপ করে রইল, আর কিছু বলল না। তখন মায়ের আব্বু আবার বলল, আর একটা কথা তোমায় বলে রাখি, ভালো করে শুনে রাখো। তুমি মেয়েকে ঘর থেকে একা কোথাও বের হতে দিবে না। তুমি সাথে যাবে শপিং মল ছাড়া আর কোথাও যেন না যায়। যদিও এই গ্রামের দিকে যায় তাহলে তোমার কিন্তু এর সাজা বুক করতে হবে, মনে থাকে যেন কথাটা। মায়ের আম্মু শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর মায়ের আব্বু রুমে চলে গেল, সাথে মায়ের আম্মু পিছন পিছন চলে গেল। এদিকে মায়া ঘরে এসে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমি যদি আমার ভালোবাসার মানুষকে না পাই তাহলে এই জীবন আমি শেষ করে দিব। এই বলে মায়া কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর মায়া ফোন নিয়ে কান্না করতে করতে আমার ফোনে কল দিল। মায়া আসার সময় আমার ফোন নাম্বার নিয়ে আসছিল। এদিকে আমি খাবার খেয়ে শুয়ে আছি। তখনই হঠাৎ ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি মায়া ফোন করেছে। মায়া যখন ফোন নাম্বার নিয়েছিল তখন কল দিয়েছিল একটা, আর আমি নাম লিখে রেখেছিলাম। তখন ফোন রিসিভ করার পর ওপাশ থেকে কান্না করার শব্দ আসছে। আমি কিছুটা অবাক হয়ে গেলাম আর মনে মনে বললাম, কি ব্যাপার, মায়া তো এখান থেকে হাসি খুশি ভাবে গিয়েছে, তাহলে এখন কান্না করছে কেন? তখন আমি বললাম, কি হয়েছে মায়া, কান্না করছো কেন, কিছু হয়েছে? মায়া কোনো কথা বলছে না, শুধু ফুপিয়ে কান্না করতে লাগলো। মায়ার কান্না শুনে কেন জানি খারাপ লাগছে শুরু করলো। আমার কেন জানি সহ্য হচ্ছে না তার কান্না। তখন আমি আবার বললাম, ওই পাগলি, কি হয়েছে, কান্না না করে বলো আমায়। তখন মায়া কান্না করতে করতে বলল, আব্বু আমায় মেরেছে আর বলছে তোমার কাছে যেন আর না যাই। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, অনেক ভালোবাসি তোমায়। এই বলে আবার কান্না করতে লাগলো মায়া। আমি কি বলবো বুঝতে পারছি না, কি বলে তাকে শান্ত করব সেটাও বুঝতে পারছি না। মায়ার কান্না শুনে আমার এখন খুব খারাপ লাগতে শুরু করলো। মন তাকে এখন কাছে পেতে চাইছে, তার চোখের পানিগুলো মুছে দিতে ইচ্ছে করছে। হয়তো তাকে ভালোবেসে ফেলছি, তাই তার কান্না সহ্য করতে পারছি না। মন চাইছে এখন তাকে কাছে টেনে নিয়ে এসে জড়িয়ে ধরে বলতে, কান্না করছো কেন পাগলি, আমি আছি তো। কিন্তু তা পারছি না। এমনটা তো আগে হয়নি, হয়তো তাকে আমিও ভালোবাসতে শুরু করে দিয়েছি, তাই মনটা তার প্রতি হারিয়ে যাচ্ছে। তখন মায়া আবার বলল, অনেক ভালোবাসি তোমায়, এখন একটু আসবে, জড়িয়ে ধরে তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে থাকবো চুপটি করে। আমিও তোমাকে ভালোবাসি, কান্না থামাও প্লিজ। আর কান্না করো না, আমার কি খারাপ লাগছে না তুমি যে কান্না করছো? আমি জানতাম তোমার ফ্যামিলি রাজি হবে না। তখন মায়া কান্না থামিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলল, তাহলে তুমি আগামীকাল এসে নিয়ে যাও আমায়। ঠিক আছে, তবে আগামীকাল আসতে পারবো না, খেতে কিছু কাজ আছে। তবে তার পরের দিন অবশ্যই আমার পাগলির কাছে যাব, কথা দিলাম। তখন মায়া ফুপিয়ে ফুপিয়ে বলল, ঠিক আছে, আমিও কিন্তু তোমার সাথে চলে আসবো, তোমার সাথে কিন্তু আমায় নিয়ে আসবে। সেটা না হয় পরে দেখা যাবে, এখন তো কান্না থামাও। আচ্ছা কান্না থামাও, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত শুনি, বলো। আমায় কিস করতে হবে, তাহলে থামাবো কান্না। কিন্তু সেটা কি করে, তুমি তো আমার সামনে নেই, তাহলে কিস করবোটা কি করে? তুমি এখন ফোনে কিস করো, আমি ফোনটা আমার গালে ধরছি, তাহলেই হবে। কিন্তু আমি কিস করলে তো আমার ফোন সেই কিস পাবে, তোমার ওইখানে কি করে যাবে? তখন মায়া রেগে বলল, এত কিছু জিজ্ঞেস করো কেন? তোমাকে বলছি তুমি কিস করো, এত কথা বলছো কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। রাগ করছো কেন? দাও জলদি। তখন আমি 2টা কিস করলাম। তখন মায়া আমায় 4টা কিস করলো আর বলল, আই লাভ ইউ আমার জান। লাভ ইউ টু আমার পাগলি। জানো এখন আমার কি করতে মন চাইছে? মন চাইছে তোমার শক্ত করে জড়িয়ে ধরে তোমার বুকে মাথা রেখে চুপটি করে ঘুমিয়ে থাকতে। বিয়ে হয়নি, তারপর তো বাকিটা জীবন আমার বুকে মাথা রেখে ঘুমাতে পারবে। চিন্তা করো না, এখন ঘুমিয়ে পড়ো,
চুপটি করে। অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। তারপর মায়া ফোন কেটে দিল। আমি ফোনটা রেখে তখন মনে মনে ভাবতে লাগলাম, বলে তো ফেললাম যাব, কিন্তু কি করে যাই? যাওয়ার মতো টাকা তো নেই। আচ্ছা সকাল হোক, তারপর না হয় জাহিদকে বলে দেখি কি হয়। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে কাকতাড়ুয়া নিয়ে খেতে চলে গেলাম। গিয়ে সবগুলো কাকতাড়ুয়া লাগিয়ে দিলাম, দিয়ে বাসায় চলে আসলাম। আসার পর আব্বু বলল, কোথায় গিয়েছিল এত সকালে? খেতে গিয়েছিলাম কাকতাড়ুয়াগুলো লাগাতে। সবগুলো লাগানো শেষ হলো? সবগুলো শেষ। আচ্ছা, এখন আয় নাস্তা করে নেই। আচ্ছা তুমি ঘরে যাও, আম্মুকে বলো খাবার রেডি করতে, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর আব্বু চলে গেল। আমি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর আব্বু আম্মু আমি সবাই মিলে খাবার খেতে বসলাম। এদিকে মায়া সকালে উঠে ফ্রেশ হয়ে তার ফোনে টাইম দেখতে যাবে, তখন দেখলো তার ফোন নেই বিছানায়। তখন খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। তখন মায়া দৌড়ে নিচে গেল, গিয়ে দেখে তার আব্বু খাবার খাওয়ার জন্য বসে আছে। পাশে তার আম্মু ছিল। তখন মায়া বলল, আম্মু আমার ফোন কোথায়, খুঁজে পাচ্ছি না কেন? তখন মায়ের আব্বু বলল, তোর ফোন আমি নিয়েছি, আজ থেকে তোর ফোন চালানো নিষেধ। তখন মায়া রেগে বলল, কেন নিষেধ? আমার ফোন দাও বলছি, নয়তো খুব খারাপ হবে। যা খুশি কর, ফোন দেওয়া যাবে না। টিভি আছে, টিভি দেখবি, আর সারা দিন ঘরে থাকবি। তোর বাইরে যাওয়া নিষেধ। তখন মায়া রেগে তার পাশে কাচের কিছু জিনিস ছিল সব ভেঙে ফেলে আর বলে, আমার ফোন দাও বলছি, যদি না দাও তাহলে আমি এক্ষুনি চলে যাব। তখন মায়ের আব্বু বলল, তুই এই বাড়ির বাইরে যেতে পারবি না আমার অনুমতি ছাড়া। আমি সবাইকে বলে দিয়েছি তোকে যেন এই বাড়ির বাইরে কোনো মতে যেতে না দেয়। তখন মায়া কান্না করতে করতে বলল, আম্মু তুমি কিছু বলো না, বলো আমার ফোনটা দিতে, আমার জানটার সাথে কথা বলবো। মায়ের আম্মু কোনো কথা বলল না, চুপ করে রইল। তখন মায়ের আব্বু মায়ের আম্মুকে উদ্দেশ্য করে বলল, আমার একটা মিটিং আছে, যাচ্ছি। মেয়ে যেন এই বাড়ির বাইরে যেতে না পারে। যদি যায় তাহলে কিন্তু এই সাজা তোমাকে ভোগ করতে হবে। এই বলে মায়ের আব্বু উঠে চলে গেল আর মায়া বসে কান্না করতে লাগলো। এদিকে আমি খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে জাহিদকে ফোন দিয়ে বললাম আসতে, কথা আছে। তখন জাহিদ বলল তার বাসায় যেতে কেউ নেই। তার বাসায় আমি বললাম ঠিক আছে আসছি। তারপর ফোন কেটে আমি আসতে যাব, তখন আম্মু দেখে বলল, কোথাও যাবি নাকি এখন? আম্মু একটু জাহিদের বাসায় যাব, কথা আছে। কেন, কিছু বলবে? না কিছু না, এমনি বললাম, যা তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণ পর চলে আসব। তারপর আমি জাহিদের বাসায় চলে গেলাম। গিয়ে দেখি জাহিদ বাইরে বসে আছে। আমায় দেখে বলল, আরে দোস্ত এসে গেছিস, আর বসে পড়। তারপর আমি বসে জাহিদকে বললাম, আঙ্কেল আন্টি কোথায় গেছে? ঢাকা গিয়েছে আর সকালে। কিসের জন্য, কোনো কাজ আছে নাকি? না কোনো কাজ না, আমার মামার বাড়ি গেছে। তাহলে তুই গেলি না কেন? আমার একটা কাজ আছে, একজন লোক এসে কিছু টাকা দেবে, তাই আজ থেকে গেলাম। আগামীকাল যাব। এখন তুই বল কিসের ফোন দিয়েছিলি? মায়াকে চিনিস তুই? কোন মায়ের কথা বলছিস তুই? মন্ত্রীর মেয়ে মায়া। চিনতে পারছি। কেন, কি হয়েছে? মায়া আমায় ভালোবাসে আর আমিও। এখন জাহিদ আমার কথা শুনে অবাক হয়ে গেল আর বলল, কি বলিস কি তুই? সত্যি, দুজনই দুজনকে ভালোবাসি। তাহলে তো এটা খুশির খবর। মিষ্টি কই, জলদি নিয়ে আয়। আরে কথা শোনা, গে এত লাফাস না। বল। গতকাল মায়া বলল মায়ের আব্বু মায়াকে মেরেছে আমার কাছে না আসার জন্য। আমি জানতাম এমনি কিছু একটা হতে পারে, এখন না হলেও পরে হয়তো, কারণ এই মন্ত্রী একটু অহংকারী টাইপের। এখন কি করি বলতো? মায়া আবার বলল তার বাসায় যেতে, অনেক কান্না করছে। আমি জানি তুই গেলে তোকে অপমান করবে, গরিব বলে আরো নানান কথা শুনিয়ে দেবে। আমিও জানি এমনি কিছু একটা হবে। আমি মায়াকে বলেছিলাম তাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না, কারণ তার সাথে আমার যায় না। আমি গরিব কৃষকের ছেলে আর সে মন্ত্রীর মেয়ে, কিন্তু মায়া কোনো কথা শুনলো না। দেখ, সত্যিকারের ভালোবাসা কখনো ধনী গরিব বুঝতে যায় না, শুধু এটাই বুঝে তাকে তার জীবন সাথী হিসেবে প্রয়োজন। তাহলে এখন কি করব বল? আচ্ছা তুই একটা কাজ কর, তুই তোর আব্বুকে বল তুই একটা মেয়েকে পছন্দ করিস। তারপর তোর আব্বুকে নিয়ে মায়ের আব্বুর সাথে তাদের দুজনের ব্যাপারে কথা বলিয়ে দেখ কি বলে। তোর আব্বু গেলে মনে হয় না কিছু বলবে। আমার মনে হয় না আব্বু যাবে, যদি শুনতে পারে মন্ত্রীর মেয়ে। আরে যাবে যাবে, তুই গিয়ে বলে দেখ। ঠিক আছে, কিন্তু আমি বলতে পারবো না, তুই বলবি গিয়ে আব্বুকে। ঠিক আছে, আমি না হয় বলবো। আমার কি মনে হয় জানিস, মায়াকে যেহেতু তার আব্বু মেরেছে আমার কাছে না আসার জন্য, তাহলে নিশ্চয়ই আমাদের দুজনের ভালোবাসা মেনে নিবে না। তা ঠিক বলছিস, কিন্তু তবুও যেতে হবে, গিয়ে দেখ কি বলে। বলেছি যখন যাব, গিয়ে দেখি কি হয়। নয়তো আরো একটা কাজ করতে পারিস তুই। কি করতে পারি?
দেখ, এমনি তোর আব্বু অসুস্থ, এত দূরে এখন নিয়ে আসে ঠিক হবে না। তুই তোর আব্বুকে পরে এই কথা বল, আর এখন নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। আগে তুই গিয়ে দেখা করে আয়, আর কথা বলে আয় মায়ের আব্বু আম্মুর সাথে। তারপর যদি তারা বলে তোর আব্বুকে আম্মুকে নিয়ে আসতে, তারপর না হয় নিয়ে যাবি। আচ্ছা তাহলে তাই হবে, আমি গিয়ে কথা বলে আসি, পরে যদি সব ঠিক থাকে তাহলে আব্বুকে নিয়ে যাব। তাই কর। কিন্তু আরেকটা সমস্যা এইখানে। কি সমস্যা? আমার কাছে সেখানে যাওয়ার মতো টাকা নেই, আর পরার মতো আমার ভালো কিছুই নেই। না আছে ভালো প্যান্ট, না আছে শার্ট। আচ্ছা এই কথা তাহলে। হুম। আরে মন খারাপ করিস কেন? ভাড়ার চিন্তা করতে হবে না, আমি আগামীকাল যাব, আমার সাথে যাবি। আর ঢাকা আমার একটা চাচার দোকান আছে, শার্ট প্যান্ট ওখান থেকে নিয়ে দেব, তোর কাপড়ের চিন্তা করতে হবে না। তখন আমি জাহিদের দিকে তাকিয়ে বললাম, তুই আমায় অনেক সাহায্য করছিস দোস্ত। আমি জানি না এগুলো কি করে পরিশোধ করব। আমি একটা জব নিয়ে তোর সব টাকা পরিশোধ করে দিব। ধ্যাত, রাখ তো তোর বাজে কথা। বন্ধু হয়ে যদি সাহায্য করতে না পারি তাহলে কিসের বন্ধু? তুই বিপদে আছিস তাই তোর বিপদে আছি আমি। একদিন যদি আমি বিপদে পড়ি তাহলে সেদিন তুই থাকবি। আর তোর কাছে আমি টাকা চেয়েছি কখনো? আমি সবসময় তোর সাথে আছি, কিন্তু টাকা তো তোকে দেবই, সেটা বললেও না বললেও। আচ্ছা এই কথা এখন থাক, আগামীকাল কখন যাবে এটা বল। আগামীকাল সকালে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে সকালে চলে আসিস রেডি হয়ে আমার বাসায়। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, লিমাকে তুই ভালোবাসিস? ইয়ে মানে ভালোবাসি, কিন্তু বলতে ভয় করে। বুঝতে পারছি। আরেকটা কথা কি জানিস, লিমাও তোকে ভালোবাসে, কিন্তু এই কথা বলতে তার নাকি ভয় করে। আমি বুঝতে পারছি যে লিমা কিছু একটা বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। কিন্তু লিমা তো বললো তাকে নাকি অনুষ্ঠানের দিন তার ভালোবাসার কথা জানিয়ে দিবে। কিছু বলেনি তোকে? কিছু বলেনি তো, শুধু একবার হাত ধরেছিল আর আমার ঠোঁটের কাছে এসেছিল, কিন্তু তারপর দৌড়ে চলে গেছে। বোকা কোথাকার, তবুও তুই বুঝতে পারলি না যখন চলে গেছে তখন তুই গিয়ে হাতটা ধরে বলে ফেলতে ভালোবাসিস? আমার ভয় করছিল বলতে। শালা, তোকে দিয়ে কোনো কাজ হবে না, চল তো। ভয় পেলে হবে না, আজ তোকে গিয়ে প্রপোজ করতে হবে। তখন জাহিদ কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, এখন না দোস্ত, পরে বলবো। পরে বলতে বলতে তাকে কেউ নিয়ে চলে যাবে, এখনই চল। কিন্তু আমার ভয় করছে। আমি কিছু বলতে যাব তখনই কেউ পিছন থেকে কাশি দিল। তাকিয়ে দেখি লিমা দাঁড়িয়ে আছে, হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, এই দেখো, নাম নিতে না নিতে এসে হাজির। তোর আর কষ্ট করে যাওয়া লাগলো না, কিন্তু লাঠি নিয়ে আসলো কেন? তখন লিমা বলল, এসেছি, কিন্তু আজ এর হাড্ডি কুড্ডি সব ভাঙবো। তখন আমি অবাক হয়ে বললাম, কেন, কি হয়েছে? কত সাহস! আমি থাকতে বলে সে নাকি সিঙ্গেল, আজও প্রেম করে না। তখন জাহিদ বলে উঠল, মিথ্যে কথা, আমি কাউকে বলিনি। তখন লিমা এসে জাহিদের কলারে ধরে দুইটা বাড়ি মেরে বলল, আজ ফেসবুকে রং তোলে নামে আইডিতে কি বলেছিস? তখন জাহিদ চুপ করে রইল। তখন লিমা আবার যেই বাড়ি দিতে যাবে তখন আমি লাঠিটা লিমার হাত থেকে নিয়ে বললাম, আরে ভুলে বলে ফেলছে, তখন তো আর রিলেশন করেনি তোমার সাথে, তাই বলছে। কিন্তু তুমি কি করে জানলে? আমি জানবো না তো কে জানবে আইডি আমার? ও এই কথা। অনেক দিন ঘুরিয়েছি এর পিছনে, জানে আমি ভালোবাসি, তবুও ঘুরিয়েছে না বলে। আমি মেয়ে মানুষ হয়ে কি করে আগে বলি? কত কিছু করে বুঝিয়েছি, কিন্তু তবুও চুপ করে রয়েছে। আজ সব হিসেব নিব। তখন জাহিদ করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, মারবে নাকি আমায়? তখন লিমা রাগী গলায় বলল, না, আদর করব। তখন আমি বললাম, আরে যা হওয়ার হয়েছে, এখন দুজন দুজনকে ভালোবাসার কথা বলে দাও। জাহিদ তুই প্রথম বল। কিন্তু ভয় করছে। তখন লিমা রাগী গলায় বলল, লাঠি কই? আমার দাও তো, এর ভয় আমি বের করছি। জাহিদ এটা শুনে ভয়ে চোখ বদ্ধ করে হাঁটু গেড়ে পাশে একটা গ্লাস ছিল সেটা সামনে এগিয়ে দিয়ে বলল, ও গমা সুন্দরী, রাগী তো দেখছি কম হওয়ারই, রাগটা একটু কম করো। বউ হয়ে আমার কাছে আসো, কথা দিলাম সারা জীবন বউকে জড়িয়ে রাখবো, তোমায় কষ্ট পেতে দেব না। তুমি হবে কি আমার আব্বু আম্মুর বৌমা। তখন লিমা গ্লাসটা হাতে নিয়ে বলল, হবে না মানে? আমি তো আজই রাজি আছি, ডাকো এখন চাইলে কাজী। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরল। তখন আমি বললাম, তাহলে দুজনের প্রেম চলতে থাকুক, আমি যাচ্ছি, পরে আসবো আবার। ততক্ষণ আমার বন্ধুকে সামলে রাখো লিমা। ঠিক আছে। তখন আমি লাঠি নিয়ে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু বাহিরে বসে আছে। তখন আমি আব্বুর কাছে গিয়ে বললাম,
আব্বু একটা কথা বলার ছিল। কি বলবি বল। আমি আগামীকাল একটু ঢাকা যাব জাহিদের সাথে। ঠিক আছে, তা না হয় যাবি, কিন্তু বাবা আমার কাছে তো বেশি টাকা নেই, 100 মতো আছে, তা দিয়ে কি হবে তোর? টাকা লাগবে না আব্বু, জাহিদ সব খরচ দিবে, আমার কোনো টাকা লাগবে না। ঠিক আছে, যাস। তারপর আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফোনটা নিয়ে ভাবতে লাগলাম, মায়াকে তাহলে ফোন করে বলে দেই আমি আগামীকাল আসছি। তখন ফোনটা নিয়ে মায়াকে কল দিলাম, কিন্তু মায়ার ফোন বন্ধ বলছে। অনেকক্ষণ ট্রাই করলাম, কাজ হলো না। তখন মনে মনে ভাবতে লাগলাম, কি ব্যাপার, মায়া তো ফোন বন্ধ করার কথা না, কিছু হয়েছে নাকি আবার? না, কি আর হবে, এমনও তো হতে পারে ফোনে চার্জ নাই, থাক আগামীকাল গিয়ে না হয় কথা হবে। তারপর ফোনটা রেখে একটু ঘুমিয়ে তারপর উঠে সারাদিন ঘোরাঘুরি করে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে জাহিদের বাসায় চলে গেলাম। যাওয়ার পর জাহিদ বলল, তুই আসছিস, চল এখন যাওয়া যাক। চলো। আচ্ছা, তুই যে এখন যাচ্ছিস, মায়াকে বলছিস এই কথা? না, এখনো বলিনি। কেন, জানিয়ে দে তুই যে যাচ্ছিস, আজ তার কাছে শুনলে খুব খুশি হবে। গতকাল থেকে ফোন বন্ধ মায়ার। সকালে উঠে ট্রাই করেছে কিন্তু লাভ হয়নি, বন্ধ ফোন। এখন আমার ফোন বন্ধ হয়ে গেছে, মনে ছিল না ফোনটা চার্জ দিতে। তাহলে আমার ফোন দিয়ে কল করে কথা বল। ফোন নাম্বার জানা নেই। দূর হালা, তুই কোনো কাজেরই না, নিজের গার্লফ্রেন্ডের ফোন নাম্বার মনে রাখতে পারিস না। থাক, বাদ দে, মায়ার বাসায় গেলেই না হয় দেখবে আর সারপ্রাইজ হিসেবে দেখবে। কথাটা খারাপ বলিস নাই, ভালোই বলছিস। আচ্ছা চল তাহলে। তারপর দুজন বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্য নিয়ে। 3 ঘন্টা পর পৌঁছে গেলাম ঢাকা। গাড়ি থেকে নামার পর জাহিদ বলল, চল এখন তোকে প্যান্ট শার্ট কিনে দেই। চলো। আচ্ছা, তোর চাচার দোকান কোথায়? আর একটু সামনেই চাচার দোকান, চল গেলে দেখতে পারবি। তারপর জাহিদ তার চাচার দোকানে নিয়ে গেল আমায়। গিয়ে সালাম দিল। তার চাচাকে সালামের জবাব দেওয়ার পর জাহিদ তার চাচাকে বলল, কেমন আছো চাচা? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। চাচা, আমার একটা প্যান্ট আর শার্ট লাগবে। ঠিক আছে, যা লাগবে নিয়ে নে। তারপর জাহিদ একটা প্যান্ট আর একটা শার্ট নিয়ে দিল, দিয়ে আমায় বলল, এগুলো পরে এখন। আচ্ছা, কিন্তু কোথায় পরবো গিয়ে? ওই তো তোর সামনে ট্রায়াল রুম আছে, সেখানে গিয়ে পরে আয়। ঠিক আছে। তারপর আমি প্যান্ট শার্ট নিয়ে চলে গেলাম ট্রায়াল রুমে। সেখানে গিয়ে পরে কিছুক্ষণ পর বের হলাম। তখন জাহিদ আমায় দেখে বলল, বাহ, খুব সুন্দর লাগছে তোকে। থাক, আর পাম মারতে হবে না। এই জন্য কারো প্রশংসা করতে নেই, যা শালা, আর বলবো না। আচ্ছা থাক, রাগ করিস না, এখন চল যাওয়া যাক। চল। তারপর জাহিদ তার চাচার কাছে গিয়ে টাকা দিতে চাইল, কিন্তু নিল না। জাহিদ জোর করে 1000 টাকা দিয়ে বিদায় নিয়ে চলে আসলো। বাহিরে আসার পর আমি বললাম, আচ্ছা মন্ত্রীর বাসা কোথায়? জাহিদ অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, সে কি রে, তুই বাড়িটাও চিনিস না? না, চিনি না তো। তাহলে প্রেম করতে গেলি কেন? ফোন নাম্বার নাই, বাসার ঠিকানা নাই, কিছু জানা নাই। আরে আমি কি এইগুলো জিজ্ঞেস করেছি নাকি? কথা হলো সেদিন, প্রেম হলো 2 দিন, ঠিকানা নিব কোন দিন তাহলে? বুঝতে পারছি, চল আমি তোকে নিয়ে যাচ্ছি মন্ত্রীর বাসার উত্তরা। আচ্ছা চলো। তারপর দুইজন মিলে একটা গাড়ি নিয়ে মন্ত্রীর বাসার উদ্দেশ্য করে যেতে লাগলাম। কিছুক্ষণ পর চলে গেলাম গাড়ি থেকে নেমে। আমি বললাম, আচ্ছা দোস্ত, আমরা তো মন্ত্রীর বাসায় যাচ্ছি, তাহলে খালি হাতে কেন যাচ্ছি? কারো বাসায় গেলে তো কিছু নিয়ে যেতে হয়। তখন জাহিদ তার মাথায় হাত দিয়ে বলল, একদম ভুলে গেছি, তুই ভালো কথা মনে করে দিলি, চল কিছু ফল কিনে নিয়ে আসি। তারপর কিছুটা সামনে গিয়ে একটা ফলের দোকান থেকে কিছু ফল নিয়ে নিলাম, নিয়ে মন্ত্রীর বাসায় যেতে লাগলাম। কিছুক্ষণ পর মন্ত্রীর বাসার সামনে চলে আসলাম। এসে তাদের বাসার দিকে তাকিয়ে আমি অবাক। তখন আমি বললাম, দোস্ত, এটা কি বাড়ি নাকি রাজপ্রাসাদ? কত সুন্দর। সুন্দর তো থাকবেই, মন্ত্রী বলে কথা, ভিতরে চল, আরো অবাক হতে পারিস। তারপর আমি আর জাহিদ গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে যাব, তখন একজন দারোয়ান এসে বলল, কি চাই আপনাদের? এমন না বলে ভাষায় ঢুকছেন কেন? তখন জাহিদ দারোয়ানকে বলল, জি, আমরা গ্রাম থেকে আসছি মন্ত্রী সাহেবের সাথে কথা বলতে, আমাদেরকে মন্ত্রী সাহেব চেনেন। চিনি আপনাদের? আচ্ছা দাঁড়ান, আমি জিজ্ঞেস করে আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর দারোয়ান চলে গেল। কিছুক্ষণ পর এসে বলল, আসেন ভিতরে আসেন। তারপর আমরা ভিতরে চলে গেলাম। ভিতরে যাওয়ার পর দেখতে পেলাম অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, তারা হয়তো বডিগার্ড। কিছুটা সামনে যাওয়ার পর দেখি 8 থেকে 10টা গাড়ি, সাথে BMW গাড়ি। আমি তো অবাক হয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখছি সব। একপাশে ঝর্ণা বসানো, তারপর পাশে ফুল গাছ, গোলাপ ফুল, আরো অনেক রকম ফুল। হঠাৎ জাহিদ বলল, কি রে, আর কত দাঁড়িয়ে দেখবি, এবার তো চল ভিতরে। আচ্ছা ঠিক আছে চলো।
তারপর আমরা বাসার ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি মন্ত্রী সাহেব বসে আছে অন্যদিকে তাকিয়ে। তাকে দেখে মনে হচ্ছে একটু রাগের মাথায় আছে আর চিন্তার মধ্যে আছে। তখন আমি গিয়ে সালাম দিলাম, কিন্তু মন্ত্রী সাহেব কোনো উত্তর দিল না। তখন আমি বললাম, কেমন আছেন? কোনো কথা বলল না, চুপ করে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। কিছুক্ষণ পর বলল, নাম কি? জি, আমি গ্রাম থেকে আসছি, আমার নাম নীরব। তখন মন্ত্রী সাহেব আর কিছু বলল না, মনে মনে কি জানি ভাবতে লাগলো। তখন আমি জাহিদকে বললাম, জাহিদ, ফলগুলো কোথায়? টেবিলে নিয়ে রাখ। আচ্ছা ঠিক আছে। তারপর ফলগুলো টেবিলে রাখতে যাবে জাহিদ, তখন মায়ের আম্মু এসে বলল, দাও বাবা, আমার কাছে ফলগুলো দাও, আমি রাখছি। তারপর জাহিদ ফলগুলো দিয়ে দেয় আর মায়ের আম্মু ফল নিয়ে টেবিলের উপর রাখে। তখন জাহিদ বলে, আন্টি ওয়াশরুমে যাব, চাপ দিয়েছে একটু। কোন দিকে ওয়াশরুম? তখন মায়ের আম্মু বলল, আমার সাথে আসো। তারপর জাহিদ তার পিছনে পিছনে যায়। একটা রুমে যাওয়ার পর মায়ের আম্মু বলল, আচ্ছা, আমার মেয়ের জামাইকে? ওই তো দাঁড়িয়ে আছে যে মন্ত্রী সাহেবের সামনে, সেটাই। মাশাআল্লাহ, আমার মেয়ের পছন্দ আছে বলতে হবে, তাই তো এমন পাগলামি শুরু করে দিয়েছে। আচ্ছা আন্টি, মায়ে কি বাসায় আছে? সে কি, তোমরা কি মায়ের সাথে দেখা করতে আসছো? নীরব আসছে আপনাদের সাথে কথা বলতে, আর মায়ের সাথে কথা বলতে। কিন্তু মায়া তো গতকাল রাতে পালিয়ে গেছে তার কাছে, বলল গ্রামে চলে যাবে, আর আমি পালিয়ে যেতে সাহায্য করেছি। মায়ার আব্বু এই সম্পর্কে অমত। তখন জাহিদ অবাক হয়ে বলল, কি বলছেন আন্টি? মায়া তো এখনো যায়নি। কি, যায়নি? গ্রামে গেলে অবশ্যই দেখতাম তাকে, যায়নি। তোমরা বড্ড বড় ভুল করেছো আজ এসে, নিশ্চয়ই কিছু একটা হবে তোমাদের উপর। জাহিদ ভয়ে চুপ করে রইল মায়ার আম্মুর কথা শুনে। তখন মায়ার আম্মু আবার বলল, মায়া পালিয়ে গেছে বলে আমায় অনেক মেরেছে, আর ইতিমধ্যে পুলিশকে খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে মায়াকে যেখান থেকে পায় তুলে নিয়ে আসতে। মায়ার আব্বু একদম রাজি না এই সম্পর্কে। তখন জাহিদ মায়ার আম্মুকে বলল, আচ্ছা আন্টি, কেন রাজি না? নীরব গ্রামের গরিব ছেলে বলে? সেটা তো আছেই, তার পিছনে আরো একটা কারণ আছে যেটা আমি জানতাম না, গতকাল রাতে শুনতে পেলাম। কি কারণ আন্টি সেটা? মায়ার আব্বু মন্ত্রী পদে আসার আগে নাকি একজনের সাথে হাত মিলিয়েছে মন্ত্রী হবে বলে, আর সেই লোকটা মায়ার আব্বুকে মন্ত্রী বানিয়ে দিবে বলেছে, কিন্তু তার বিনিময়ে মায়াকে তার ছেলের সাথে বিয়ে দিতে হবে এই শর্ত দিয়েছিল। আর মায়ার আব্বু তখন রাজি হয়ে যায় সে মন্ত্রী হবে বলে, তারপর মন্ত্রী করে দিয়েছে। এখন তার বিনিময়ে মায়াকে তার ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, আর এই জন্যে রাজি হচ্ছে না। আচ্ছা আন্টি, ছেলেটাকে আর সেই লোকটাকে আপনি জানেন? আমি সঠিক বলতে পারছি না কে, তবে আমি মায়ার আব্বুর পার্সোনাল গার্ডের কাছে শুনেছি, আর গার্ড সবশেষে এটাই বলেছে ছেলেটা নাকি সারাদিন নেশায় থাকে আর অনেক মেয়ে নিয়ে রাত কাটাই হোটেলে। কি বলছেন আন্টি? তাই তো আমি মায়াকে পাঠিয়ে দিয়েছি যাতে গ্রামে চলে যায়, আর এই জন্য আমায় মেরেছে। আর সেই গার্ডকে কি করেছে এটা আমি জানি না। আর এখন তুমি বললে মায়া যায়নি, তাহলে আমার মেয়েটা কোথায় এখন? চিন্তা করবেন না আন্টি, মা যেহেতু নীরবকে ভালোবাসে তাহলে নিশ্চয়ই গ্রামে যাবে। তাই যেন হয়। আচ্ছা আন্টি, আমরা এখন কি করব? দেখো, কোনো মতে বুদ্ধি খাটিয়ে পালিয়ে যেতে পারো কিনা। যত তাড়াতাড়ি পারো পালিয়ে যাও। তোমার বেশি কিছু না হলেও নীরবকে অবশ্যই কিছু করবে, এমনকি মেরে ফেলতেও পারে। জলদি যাও। আচ্ছা ঠিক আছে। এই বলে জাহিদ চলে আসতে যাবে, তখন মায়ার আম্মু আবার বলল, এ কি বাবা, তুমি না ওয়াশরুমে যাবে? ওয়াশরুম এই দিকে, চলে যাচ্ছ কেন? তখন জাহিদ দৌড়ে আগে ওয়াশরুমে গেল, কিছুক্ষণ পর বের হয়ে দৌড়ে নিচে গেল। আর এদিকে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো উত্তর পেলাম না মায়ার আব্বুর কাছ থেকে। কিন্তু মায়ার আব্বু মনে হচ্ছে কারোর সাথে চ্যাট করছে। তার কিছুক্ষণ পর মায়ার আব্বু একটা হাসি দিয়ে আমায় বলল, চলো আমার সাথে। তখন আমি বললাম, কোথায় যাব? গেলেই দেখতে পারবে, কথা না বলে সোজা চলো। এই বলে মায়ার আব্বু যেতে লাগলো, তখন আমিও যেতে লাগলাম তার পিছনে। হঠাৎ জাহিদ পিছন থেকে আমার হাতে ধরে বলল, দাঁড়া, যাস না, আমার কথা শোন আগে। এখন কথা বলার সময় নাই, চল আগে শুনে আসি মায়ার আব্বু কি বলে। আমায় যেতে বলেছে তার সাথে। আরে আগে আমার কথাটা শোন। না, এখন কিচ্ছু শুনবো না, চল। তখনই মায়ার আব্বু পিছন ফিরে বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আসো।
আসছি। এই বলে জাহিদকে টেনে নিয়ে যেতে লাগলাম। তারপর মায়ার আব্বু তাদের বাসার পিছনের দিকে আমাদেরকে নিয়ে গেল। যাওয়ার পর দেখতে পেলাম সেখানে একটা ঘর, পুরনো, মনে হচ্ছে এই ঘরে দারোয়ান থাকে। তখন আমি ঘরের দিকে লক্ষ্য করলাম। আমার কাছে মনে হলো কেউ আছে এই ঘরে। আমাদের নিয়ে ঘরে যাওয়ার পর দেখতে পেলাম তখন সেখানে 8 থেকে 10 জন লোক দাঁড়িয়ে আছে। আমি তো দেখে অবাক। তখন মায়ের আব্বু বলল, এরা আমারই লোক, এদের আমি সহজে ডাকি না, কিন্তু আজ একটা কাজে ডাকতে হলো। কেন, কি হয়েছে আজ যার কারণে ডাকতে হলো? সেটা একটু পরে জানতে পারবে, এখন এদিকে আসো। তখন আমি কাছে গেলাম। যাওয়ার পর মায়ার আব্বু রাগী গলায় বলল, আমার মেয়েকে তো ভালোই তোর প্রেমের জালে ফাঁসিয়েছিস। তখন আমি অবাক হয়ে গেলাম তার হঠাৎ এমন ব্যবহার দেখে, আর বললাম, কি বলছেন এইগুলো? প্রেমের জালে ফাঁসিয়েছি মানে? কি সত্যি কথা বললাম বলে অবাক হলি? তোদের মতো ছেলেকে আমার ভালো করে চেনা আছে। আপনি ভুল ভাবছেন, আমি কিন্তু সত্যিই মায়াকে ভালোবাসি। তখন জাহিদ বলল, আঙ্কেল সত্যি নীরব মায়াকে অনেক ভালোবাসে। তুই চুপ কর, তোকে কথা বলতে বলিনি। সত্যি ভালোবাসিস না মিথ্যা তা আমি জানি। কি ভাবছিস আমি বুঝতে পারবো না তোর মতলব কি? তোদের মতো গরিব ভিখারিকে চেনা আছে তিলে তিলে। দেখুন, আমরা গরিব, তাই বলে ভিখারি বলে গালি দিবেন না। হয়তো আপনার মতো এত বড় বাড়ি গাড়ি টাকা পাওয়ার নেই, কিন্তু আপনার চেয়ে বেশি ভালোবাসা এই গরিবের আছে, যেটা আপনার নেই। ভালোবাসা দিয়ে কি হবে? টাকাই সব। তোদের ভিখারি বলবো না তো কি বলবো? তোরা তো মনে হয় 3 বেলা ঠিক মতো খেতে পারিস না, আবার আমার মেয়েকে নিয়ে প্রেমের জালে ফাঁসিয়েছিস। নিয়ে খাওয়াবে কে তোর বাবা? আপনি কিন্তু মুখের ভাষা খারাপ করছেন। বাবা মাকে এখানে টানছেন কেন? তোদের মতো ভিখারির জন্য এই বাসায় ঠিক আছে। কি ভাবছিস তুই আমার মেয়েকে তোর প্রেমের জালে ফাঁসিয়ে সবকিছু আমার কাছ থেকে নিয়ে যাবি? তা আমি কোনো দিন হতে দেব না। আর তুই ভাবলি কি করে তোদের মতো ছোট লোকের ঘরে আমার মেয়েকে দেব? আপনাকে আবারও বলছি, ভদ্রভাবে কথা বলুন। আর কি বললেন? আমি আপনার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছি? আপনার মেয়ে উল্টো আমায় জোর করে ভালোবাসা নিয়েছে। আমি রাজি হতে চাইনি, আপনার মেয়ে রাজি করিয়েছে। আমি রাজি হতে কেন চাইনি জানেন? কারণ আমাদের সাথে যায় না আপনাদের, তাই রাজি হতে চাইনি। কিন্তু মায়ার ভালোবাসার কাছে হেরে গিয়ে রাজি হয়েছি। আর কি জানি বললেন, আপনার সবকিছু নেওয়ার জন্য আমি প্রেমের জালে ফাঁসিয়েছি। আমরা যদি না খেয়েও মরি, তবুও অন্যের কাছে গিয়ে হাত পেতে চাই না। আমার মেয়ে যেহেতু জোর করেছে, তাহলে বল আমার মেয়ের জীবন থেকে সরে যেতে কত টাকা নিবি বল? টাকার অহংকার দেখাচ্ছেন? হো, অহংকার তো দেখাতেই পারেন। এত বড় একজন ব্যক্তি, মন্ত্রী এই দেশের, তা অহংকার তো থাকবেই। অহংকারের কথা বলছিস তো? আমি অহংকারী। এখন বল কত টাকা নিবি? আমার মেয়ের জীবন থেকে চলে যেতে যত টাকা চাইবি তত দিব। টাকা নিয়ে ভালোবাসার মানুষটিকে ছেড়ে দিব? আমি এমন ছেলে নই। যদি টাকা নিয়ে ভালোবাসার মানুষটিকে ছেড়ে দেই, তাহলে আমার ভালোবাসাকে অসম্মান করা হবে। ভালোবেসেছি টাকার জন্য নয়, সারা জীবন তার সাথে থাকার জন্য, ছেড়ে চলে যেতে নয়। দেখ, তোকে ভালো করে বলছি আমার মেয়ের জীবন থেকে চলে যা, নয়তো তোর অবস্থা খুব খারাপ হবে। ভালোবেসেছি, ভালোবাসবো, তবু তাকে ছেড়ে যাব না। তোকে শেষবারের মতো বলছি, যত টাকা লাগে আমি দেব। আমার মেয়ের জীবন থেকে সরে যা। সেটা কখনো সম্ভব নয়। তখন মায়ার আব্বু রেগে তার লোকগুলোকে বলল, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? একে এমন করে মার যাতে বেঁচে না থাকে। তখন সেখান থেকে একটা লোক বলল, ঠিক আছে স্যার। এটা বলে আমায় মারতে লাগলো। তখন জাহিদ বলল, আঙ্কেল প্লিজ নীরবকে মারবেন না, ওর আব্বু আম্মু তাহলে বাঁচতে পারবে না। তখন মায়ার আব্বু বলল, কে বাঁচবে কে মরবে তা আমার দেখার দরকার নেই। কোথায় তোরা? এটা কেউ মেরে ফেল। তখন কিছু লোক গিয়ে জাহিদকে মারতে লাগলো। তখন মায়ের আব্বু কাউকে ফোন দিয়ে বলল, বেই, সব রাস্তা ক্লিয়ার। এখন মায়াকে আপনার ছেলের সাথে বিয়ে দেওয়ার আর বাধা কেউ হবে না। ও পাশে থেকে কি বলল শুনতে পাইনি। তখন মায়ার আব্বু হাসতে হাসতে কথা বলে চলে গেল। আর এদিকে লোকগুলো আমাদেরকে মারতে লাগলো। এক পর্যায়ে লোকটা একটা চাকু নিয়ে আমার পেটে ঢুকিয়ে দেয়, তারপর রড দিয়ে মারতে থাকে। আর কিছু মনে নেই, অজ্ঞান হয়ে যায়। আর জাহিদকে একইভাবে ভাবে মারে। তারপর আমাদের দুজনকে একটা গাড়িতে তোলে একটা ময়লা ফেলার ড্রেনে ফেলে দিল। এদিকে মায়ের আব্বু রুমে যাওয়ার পর মায়ের আম্মু রুমে গিয়ে বলল, ছেলে দুটো কোথায় এখন? আর তুমি ওই পিছনের রুমে কেন নিয়ে গেলে ছেলে দুটিকে? দুজনকে মেরে ফেলেছি ওই রুমে নিয়ে গিয়ে। তখন মায়ের আম্মু অবাক হয়ে বলল, কি বলছো কি তুমি? এগুলা মেরে ফেলছো মানে? অবাক হওয়ার কি হলো? মেরে ফেলছি, আমার কথা শুনেনি তাই মেরে ফেলেছি।
ছি, তুমি এই কাজটা করতে পারলে? ছেলেটা না হয় গরিব, তাই বলে কি হয়েছে? যদি তোমার মেয়ে থাকতে পারে তার সাথে, তাহলে তোমার আপত্তি কোথায়? হ্যাঁ, আমার আপত্তি আছে, তাই মেরে ফেলছি। নিজের মেয়ের ভালোবাসার মানুষটিকে মেরে ফেললে তাই বলে? এখন চুপ করো, এখন নয়তো তোমাকে মারতে বাধ্য হব। হ্যাঁ মারো, তোমার মতো জঘন্য মানুষের সাথে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তখন মায়ার আব্বু মায়ার আম্মুকে দুটি চট দিয়ে বলল, ওই ছেলেকে মেরেছি কারণ ওই ছেলে আমার পছন্দ না। মায়ের বিয়ে ঠিক করা আছে, আর আমি আমার সেই বন্ধুর ছেলের সাথেই মায়ের বিয়ে দেব। ছি, তুমি কেমন মেয়ের বাবা বলো তো, যে কিনা জেনে শুনে খারাপ ছেলের হাতে মেয়েকে তুলে দিতে চাইছে? কে বললো খারাপ ছেলেও? খুব ভালো ছেলে। ভালো ছেলে, তাই সারাদিন নেশায় ডুবে থাকে আর রাতে মেয়ে নিয়ে হোটেলে থাকে, এটাই ভালো ছেলে। ছি, নিজের মেয়েকে এমন ছেলের সাথে বিয়ে দিতে চাইছো সামান্য মন্ত্রীর পদে থাকার জন্য? ছি, আমার ভাবতেই ঘেন্না লাগছে। তোমার মতো এমন একটা জঘন্য মানুষের সাথে আমার বিয়ে হয়েছে। ছি, আমি আজই বাপের বাড়ি চলে যাব। তখন মায়ার আব্বু রাগী গলায় বলল, এই বাড়ি থেকে এক পা বাড়ালে পা ভেঙে ফেলবো। চুপ করে গড়ে বসে থাকো, ছেলে যেমনই হোক বিয়ে ওই ছেলের সাথেই হবে। তখন দুজনে চুপ করে রইল কিছুক্ষণ। আরো কিছুক্ষণ যাওয়ার পর মায়ার আম্মু বলল, ঠিক আছে, আমি যাব না। তুমি মায়াকে ওই ছেলের সাথে বিয়ে দিবে তো যাও, দাও, গিয়ে কিছু বলবো না। তবে একটা কথা শুনে রাখো, তোমার মেয়ে যদি শুনতে পারে তার ভালোবাসার মানুষটিকে মেরে ফেলছো, তাহলে তোমার কি হবে সেটা ভেবে দেখো। মায়ার আব্বু আর কিছু না বলে রুম থেকে চলে আসলো। তখন মায়ের আম্মু কান্না করতে করতে বলল, মায়া, মা আমার, আমি পারলাম না তোর জন্য কিছু করতে, বাঁচাতে পারলাম না তোর প্রিয় মানুষটিকে। কোথায় তুই এখন? এদিকে আমার আব্বু রুমের বাহিরে বসে ক্ষেতের জন্য নেটের জাল ঠিক করছিল, তা চারিপাশ দিয়ে বন্ধ করতে। তখনই কেউ আব্বুকে সালাম দিয়ে বলল, এটা কি নীরবদের বাসা? তখন আব্বু সালামের উত্তর নিয়ে বলল, তুমি কে মা? আমি মায়া, ঢাকা থেকে আসছি। আপনি কি হন নীরবের? আমি নীরবের আব্বু, আর ওই যে রান্না করছে উনি নীরবের আম্মু। কেন, কি হয়েছে? তখন মায়া আব্বুর পায়ে ধরে সালাম করে বলল, আমি আপনার ছেলের বউ আব্বা, আর এখন থেকে এখানেই থাকবো আপনাদের সাথে। আব্বু তো মায়ার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। তখন আব্বু বলল, আমার ছেলের বউ মানে? কবে বিয়ে করলো আমার ছেলে? আব্বা সত্যি বলছি, আমি আপনার ছেলের বউ। কেন বলেনি আপনাকে আপনার ছেলের কিছুদিন আগে বিয়ে হয়েছে? কই না তো, কিছু বলেনি তো, শয়তান ছেলে। তাহলে ডাকুন, বলে দেবে এক্ষুনি। কিন্তু নীরব তো ঢাকা গেছে, কি কাজ নাকি তার জন্য? আসলে আব্বা কোনো কাজে না আমায় নিয়ে আসতে গেছে, আপনাকে মিথ্যে কথা বলে। কি এত বড় মিথ্যা কথা? কই গো নীরবের আম্মু, জলদি এদিকে আসো। তখন আম্মু বলল, একটু পর আসছি। একটু পর না, এখনই আসো। ইস, রান্না করতে বসেও শান্তি নেই তোমার জন্য। আসো আর দেখো। তখন আম্মু এসে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন আম্মু জিজ্ঞেস করলো, তুমি কে মা? তখন মায়া গিয়ে আম্মুর পায়ে ধরে সালাম করে বলল, আম্মা, আমি আপনার একমাত্র ছেলের বউ। আম্মু মায়ার কথা শুনে অবাক হয়ে গেল আর বলল, কি? দেখেছো, তোমার ছেলে না বলে বিয়ে করে ফেলেছে। তখন আম্মু বলল, খুব ভালো করছে আমার জন্য একটা বৌমা নিয়ে এসে। আমিও মনে মনে ভাবছিলাম বিয়ের কথা। মাশাআল্লাহ, খুব সুন্দর আমার বৌমা, ছেলের পছন্দ আছে। তখন মায়া আম্মুকে বলল, আম্মা একটু বসা যাবে? পা ব্যথা হয়ে গেছে হেঁটে আসতে আসতে। বসো, ঘরে এসে বসো বৌমা। তখন মায়া ঘরে গিয়ে বসে আম্মুকে বলল, আম্মা, কখন গিয়েছে আমার বর বাসা থেকে? সেই সকালে গিয়েছে, এখনো আসেনি, ফোনটাও বন্ধ। তখন মায়া ঘাবড়ে গিয়ে বলল, কি বলছেন আম্মা, ফোন বন্ধ মানে? কতবার ফোন দিলাম, বন্ধ বলছে। চিন্তার কোনো কারণ নেই, জাহিদ আছে সাথে। এই জাহিদকে আম্মা? নীরবের বন্ধু, আমাদের এখানেই বাসা। জাহিদ ভাইয়ের ফোন নাম্বার আছে মা? আপনার কাছে থাকলে দিন, আমি জিজ্ঞেস করি কোথায় আছে। আমার কাছে নেই, নীরবের আব্বুর কাছে আছে। তুমি বসো, আমি নীরবের আব্বুর ফোন নিয়ে আসছি, তুমি কল দিয়ে জিজ্ঞাসা করো। আচ্ছা ঠিক আছে। তারপর আম্মু চলে গেল আর মায়া তখন চিন্তা করতে লাগলো, আমার জানটার কিছু হয়নি তো? যদি কিছু হয় তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? আব্বু তো নিশ্চয়ই কিছু করবে গেলে। যদি আমার জানটার কিছু হয় তাহলে আমি ছাড়বো না কাউকে।
কিছুক্ষণ পর আব্বুর কাছ থেকে ফোন নিয়ে আসলো, এসে মায়ের কাছে ফোন দিয়ে বলল, নাও মা, কল দাও। আর একটা কথা, তোমাকে না নিয়ে আসতে গেছে, তুমি তাহলে আগেই আসলে কেন? আসলে মা, আমি মনে করছি আজ আমায় নিয়ে আসতে যাবে না, আর আমি চাইছিলাম না তার কষ্ট হোক, তাই আমি নিজে চলে আসছি। আচ্ছা, ভালো করছো এসে, কিন্তু একটা ফোন করে আসতে তো পারতে। আমার ফোন নষ্ট হয়ে গেছে মা, তাই বলতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আর তুমি কোথায় থাকো জানি বললে মা? আর তোমার আব্বু কি করে, তারা রাজি আছে তো? তখন মায়া মনে মনে ভাবতে লাগলো, এখন আসল পরিচয় দেয়া যাবে না, তাহলে কিছু একটা হতে পারে। আগে জানটা আসুক, তারপর যদি বলে তাহলে আসল পরিচয় দিয়ে দিব। এখন মিথ্যে বলে দেই। তখন মায়ার চুপ করে থাকা দেখে আম্মু আবার বলল, কি হলো মা, বলো। আসলে আম্মা, আমার এই পৃথিবীতে কেউ নেই। ছোটবেলায় মা বাবা মারা গেছে, তারপর থেকে একটা আন্টির কাছে বড় হয়েছে। এই বলে মায়া কান্না করে দিল। তখন আম্মু চোখের পানি মুছে দিয়ে বলল, কে বললো তোমার আব্বু আম্মু নেই? আমরা আছি তো, আর কান্না করবে না। মা, আর কান্না করব না, আমি আম্মু আব্বু পেয়ে গেছি। আচ্ছা মা, তুমি এই গরিবের ঘরে থাকতে পারবে, এই ভাঙা ঘরে? কেন পারবো না মা? তুমি তো শহরের মেয়ে, তাই বললাম। শহরের মেয়ে বলে কি হয়েছে, আমি আমার মায়ের সাথেই ভাঙা ঘরেই থাকতে পারবো। আচ্ছা তুমি বসো, আমি রান্নাঘর থেকে আসছি। ঠিক আছে মা। তখন আম্মু চলে গেল, আর মায়া তখন জাহিদকে ফোন দিল। কিন্তু ফোন দেওয়ার পর মায়া শুনতে পেল ফোনটা বন্ধ। তখন মায়া একটু ভয় পেয়ে গেল। তখন আবার ফোন করতে লাগলো, কিন্তু ফোনটা বারবার বন্ধ বলছে। তখন মায়া চিন্তার মধ্যে পড়ে গেল, আর মনে মনে বলতে লাগলো, আমার জানটার কিছু হয়নি তো, ফোন বন্ধ থাকবে কেন দুজনের? দেখি তো আম্মুকে ফোন দিয়ে আজ বাসায় গিয়েছিল কিনা। তখন মায়া তার আম্মুর ফোনে কল দিল। কিছুক্ষণ কল হওয়ার পর রিসিভ হলো। তখন মায়া বলতে লাগলো, আম্মু আম্মু, আমি মায়া, আমার জানটা নাকি আমার কাছে গেছে। কোথায় আমার জানটা? চলে আসছে কি সেখান থেকে? ওপাশ থেকে কোনো উত্তর আসছে না, শুধু ফুপিয়ে কান্না করা শব্দ আসছে। তখন মায়া আবার বলল, আম্মু, কিছু হয়নি তো আমার জানটার? তুমি কান্না করছো কেন, বলো না কোথায়? আমি আর থাকতে পারছি না। তখন মায়ের আম্মু ওপাশ থেকে কান্না করতে করতে বলল, তোর জানা নেই, তোর আপু মেরে ফেলেছে। মায়া এটা শুনেই সাথে সাথে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। আম্মু মায়ার এমন চিৎকার শুনে দৌড়ে রান্নাঘর থেকে এসে দেখে মায়া অজ্ঞান হয়ে পড়ে আছে মাটিতে। তখন আম্মু দৌড়ে গিয়ে আব্বুকে ডাকলো। তখন আব্বু এসে দেখলো মায়া অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন আব্বু গিয়ে আমাদের গ্রামের ডাক্তারকে নিয়ে আসলো বাসায়, কারণ গ্রাম থেকে হাসপাতাল অনেক দূরে, তাই গ্রামের ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার এসে মায়াকে দেখে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর ডাক্তার মায়াকে দেখে বলল, ভয়ের কিছু নেই, অজ্ঞান হয়ে গেছে, কিছু হয়নি। আমি ইনজেকশন দিচ্ছি, কিছুক্ষণের মাঝেই জ্ঞান ফিরে আসবে, আর কিছু ওষুধ দিব, আসেন নিয়ে যান। ঠিক আছে ডাক্তার সাহেব, চলুন। তখন আম্মু আব্বুকে বলল, কি এমন হলো মেয়েটার, অজ্ঞান হয়ে গেল? কিছুক্ষণ আগেই দেখলাম কত হাসি খুশি ভালো ছিল। জ্ঞান ফিরলে জিজ্ঞেস করো কি হয়েছে। তখন ডাক্তার বলল, আচ্ছা, এই মেয়েটা কি হয় আপনাদের? আমার ছেলের বউ। কি বলছেন? আপনার ছেলে বিয়ে করলো কবে? কিছুদিন আগে বিয়ে করেছে, দুজনে, আমাদেরকে না জানিয়ে। এখন আমার একটা অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে দেব। আচ্ছা, আপনারা কি এই মেয়ে সম্পর্কে কিছু জানেন? তার আব্বু কি করে, কোথায় থাকে? আমি সঠিক জানি না, তবে বললো কেউ নাই। তাহলে আপনাদের মিথ্যা কথা বলেছে। আব্বু আম্মু দুজনেই অবাক হয়ে গেল। আর তখন আব্বু বলল, কি বলছেন ডাক্তার, মিথ্যে বলছে মানে? মিথ্যা বলেছে। আপনাদের হয়তো ধারণা নেই এই মেয়ে কে জানেন। এ হচ্ছে মন্ত্রীর মেয়ে, না মায়া। এটা শুনে আব্বু আম্মু দুজনেই অনেক অবাক হয়ে গেল। তখন আম্মু বলল, কি বলছেন ডাক্তার, মন্ত্রীর মেয়ে? মন্ত্রীর মেয়ে। যাক, আপনাদের কপাল খুব ভালো, এত বড় ঘরের মেয়ে পেয়ে গেলেন। তখন আম্মু আব্বু দুজনেই চুপ করে রইল। তখন ডাক্তার বলল, চলেন, কিছু ওষুধ দিচ্ছি, নিয়ে যান। তারপর আব্বু চলে গেল ডাক্তারের সাথে। তখন আম্মু বলল, এত বড়লোক ঘরের মেয়ে হয়েও আসতে সাধারণ এই খেটে খাওয়া গরিব ঘরে? একে রাখার মতো তো আমাদের বড় বাড়ি নাই, কি করে রাখবো? না, জ্ঞান ফিরলে একে তার বাবা মায়ের কাছে পাঠিয়ে দিব। তারপর আম্মু কিছুক্ষণ বসে রান্না করতে চলে গেল। ওদিকে মায়ের আব্বু বাসায় গিয়ে মায়ের আম্মুকে বলল, শোনো, কিছুক্ষণ পর ছেলের বাড়ি থেকে তার আব্বু আর ছেলে আসবে, তুমি কোনো কথা বলবে না।
আমার কিছু বলার ইচ্ছেও নেই এই নেশাখোর ছেলের সাথে। ছেলে যেমনই হোক, আমার মেয়ের সাথে বিয়ে হবেই। ছি, তোমার সাথে কথা বলতেই ঘৃণা লাগছে। তারপর মায়ের আম্মু আর কিছু না বলে তার রুমে চলে গেল। তখন মায়ের আব্বু পুলিশ কমিশনারকে ফোন দিল আর দিয়ে বলল, আমার মেয়ে কোথায় এখনো? তাই যেন হয়, ফোন রাখছি। তারপর ফোন কেটে মায়ের আব্বু তার লোকজনকে ফোন দিল আসার জন্য। কিছুক্ষণ পর তার লোক চলে আসলো। তখন মায়ের আব্বু জিজ্ঞেস করলো, ছেলে দুইটাকে একেবারে মেরে ফেলেছিস তো? তখন সেখান থেকে একটা লোক বলল, বস, দুইটাকে মেরে ফেলছে একেবারে। বেঁচে থাকার সম্ভাবনা আছে কি? বেঁচে থাকার সম্ভাবনা নেই, কিন্তু যদি থেকেও থাকে তবু বাঁচতে পারবে না। কোথায় ফেলে আসছিস দুটাকে? ময়লা ড্রেনে ফেলে আসছি, যেখানে মানুষ তো দূরে যাওয়ার কথা, একটা কুকুর বেড়াল পর্যন্ত যায় না। গুড, খুব ভালো কাজ করেছিস। মায়া আসলে শুধু একটা পত্রিকার মাঝে ছাপিয়ে মৃত বললেই হবে। আপনার বুদ্ধি আছে বস। এই নে 1 কোটি টাকা, আগামীকাল ব্যাংক থেকে তুলে নিস। ঠিক আছে বস, তাহলে আমরা যাই। ঠিক আছে, যা। তারপর লোকগুলো চলে গেল। তখন মায়ের আব্বু উঠে তার রুমে যাবে, তখন পিছন থেকে কেউ তাকে ডাকলো। মায়ের আব্বু তাকে দেখলো, ছেলে আর তার আব্বু আসছে। তখন মায়ের আব্বু গিয়ে হাত মিলিয়ে বলল, আরে সুমন সাহেব, ও এখন তো বিয়ে হয়ে গেছি আমরা। তা বিয়ে সাহেব কেমন আছেন? এই তো ভালো আছি। আর আপনি কেমন আছেন বিআই? আমি ভালো আছি। তা জামাই বাবা কেমন আছো তুমি? ও, আপনাদের তো ছেলের নাম বলা হয়নি। ছেলের নাম হচ্ছে আবির হাসান। ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, চলো বসে কথা বলি। চলুন এখন তাহলে সুমন সাহেবের পরিচয় দেই। সুমন সাহেব একসময় মন্ত্রী ছিলেন। খুব পাওয়ার ছিল তার, তাকে কেউ কিছু বলতে পারতো না, কারণ রাজনৈতিকের পাশাপাশি মানুষ মেরে ফেলতো। তাই তাকে ভয় পেত সবাই বেশি। যখনই দেশের প্রধানমন্ত্রী পরিবর্তন হয় তখন তাকে মন্ত্রী থেকে নামিয়ে দেওয়া হয়, কারণ জনগণ তাকে আর চায়নি, আন্দোলন করতে শুরু করে। তাই তাকে বাধ্য হয়ে নামিয়ে দেওয়া হয়। সুমন সাহেবের 2টি ছেলে, ছোট ছেলের নাম আরমান, ছোট ছেলে বর্তমানে জেল খাটছে 10 বছরের জন্য, কারণ 2টি মেয়েকে রেপ করে মেরে ফেলেছে, তাই তাকে 10 বছরের জেল দিয়েছে। আর আবির, তার বড় ছেলে, সারাদিন নেশার মাঝে পড়ে থাকে, রাতে মেয়ে নিয়ে হোটেলে এনজয় করে। সুমন সাহেবের স্ত্রী মারা গেছে অনেক আগে হার্ট অ্যাটাক করে, তারপর আর সে বিয়ে করেনি। সুমন সাহেব যখন মন্ত্রীর পদ থেকে সরে আসে তারপর থেকে তার একটু পাওয়ার কমে গেছে, তবুও এখনো অনেক বড় বড় নেতা তাকে ভয় পায়। মায়ার আব্বু ছিল এমপি, তার খুব শখ ছিল সে মন্ত্রী হবে, তাই সে সুমন সাহেবের সাহায্য নিয়ে মন্ত্রী হয়। কারণ এখনো সুমন সাহেব বড় বড় নেতাদের যা বলে তাই করে, আর মন্ত্রী করে দেওয়ার বিনিময়ে মায়াকে চায় তার বড় ছেলের বউ হিসেবে। তখন মায়ার আব্বু মন্ত্রী হওয়ার জন্য কথা দেয়, মায়াকে তার ছেলের সাথে বিয়ে দিবে যদি সে মন্ত্রী হতে পারে। তারপর মায়ার আব্বু মন্ত্রী হওয়ার সকল সাহায্য করেছে। অবশেষে মায়ার আব্বু মন্ত্রী হয়ে গেছে, তাই তার কথা অনুযায়ী মায়াকে তার ছেলের সাথে বিয়ে দিবে। এখন গল্পে ফেরা যাক। তারপর সবাই বসে পড়ল সোফায়। তখন মায়ার আব্বু তাদের কাজের লোককে বলে কিছু নিয়ে আসতে। তারপর কাজের লোক গিয়ে ফল, মিষ্টি, দই ইত্যাদি এইগুলো দিয়ে যায়। তখন সুমন সাহেব বলে, মায়াকে পাওয়া গেছে? আগামীকালের মধ্যে বলল খুঁজে নিয়ে আসবে। তাহলে আর চিন্তা কিসের? আমরা 2 দিন পর না হয়ে এসে বিয়ের দিন তারিখ ঠিক করব। আমিও তাই ভাবছিলাম। রিয়ান সাহেব কোথায়? রুমে শুয়ে আছে, বলল মাথা ব্যথা করছে মনে হয়, ঘুমিয়ে আছে। ডাকবো? না, ডাকার দরকার নেই, ঘুমিয়ে থাকুন। তারপর সবাই মিলে আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল। যাওয়ার পর মায়ার আব্বু বসে বসে টিভি দেখতে লাগলো। রাতে মায়ার আব্বু আর আম্মু খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে মায়ার এখনো জ্ঞান ফিরেনি। আব্বু আম্মু চিন্তার মধ্যে পড়ে গেল। ডাক্তারকে ফোন করে সব বলল। তখন ডাক্তার বলল একটু সময় লাগবে, তার শরীরে অনেক দুর্বল, তাই জ্ঞান ফিরতে লেট হবে। তারপর আব্বু আম্মু না খেয়ে শুয়ে পড়ল। মায়ার জ্ঞান ফিরল। মাঝরাতে মায়া তাকিয়ে দেখলো আম্মু তার পাশে শুয়ে আছে, আব্বু নেই। তখন মায়া উঠে কান্না করতে লাগলো। মায়ার কান্না শুনে আম্মুর ঘুমটা ভেঙে গেল। তখন ঘুম থেকে উঠে বলল, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? মায়া কান্না করতে করতে বলল, মা, আমরা জানটা। এই বলে আবারও কান্নায় ভেঙে পড়ল। তখন আম্মু বলল, মারে কাঁদিস না, তুই বল কি হয়েছে, আমায় বল। কিন্তু মায়া কান্না করতে লাগলো। কি করে বলবে? সে তার জানটা আর নেই এই পৃথিবীতে, কান্নার কারণে কিছুই বলতে পারছে না। কিছুক্ষণ পর আম্মু বলল, এইভাবে কান্না না করে আমায় বল কি হয়েছে। আর যদি না বলিস তাহলে কান্না না করে সমাধান কর। তখন মায়া মনে মনে বলল,
কি করে এখন তোমাকে বোঝাবো? তখন আম্মু বলল। মারে কাঁদিস না, বল আমায় কি হয়েছে বল। তখন মায়া একটু কান্না থামিয়ে বলল, কি করে থাকবো এখন আমি মা? তাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না। তোর কথার কিছুই বুঝি না, ভালো করে বল। মায়া যখনই বলতে যাবে কিন্তু কিছু একটা ভেবে থেমে গেল আর মনে মনে ভাবতে লাগলো, না, এখন বলা ঠিক হবে না। আমার জান আমায় ছেড়ে চলে যেতে পারে না। আমি বিশ্বাস করি না আমায় ছেড়ে চলে গেছে। নিশ্চয়ই আটকে রাখছে আব্বু। আমি আব্বুকে ছাড়বো না, এক্ষুনি যাব। তখন আম্মু বলল। কি রে বল, কি হয়েছে? তখন মায়া কষ্টগুলো লুকিয়ে কান্নাগুলো চাপা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলল, মা, আমার বর নাকি জেলে আছে। কি বলিস কি মা, তুই এটা হতে পারে না। কি করেছে আমার ছেলে? কিছু করেনি। যে গাড়ি দিয়ে গিয়েছে সে গাড়িতে ড্রাগস পাওয়া গেছে, তাই সবাইকে জেলে নিয়ে গেছে। কিসের ড্রাগস? এটা কি সেই ডাব সাবান যেটা শরীরে দেয়? আরে না, এটা সাবান না, তুমি বুঝতে পারবে না। এটা একটা নেশা জাতীয় দ্রব্য। এখন আমার ছেলের কি হবে? আমি আছি, আমি গিয়ে নিয়ে আসছি। তুমি চিন্তা করবে না, আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আচ্ছা, একটা সত্যি কথা বলবি মা? কি বলো মা? তুই কে? এটা সত্যি কথা বলবি? সত্যি কথা বললে আমায় ঘর থেকে বের করে দেবে না তো? তুই বল আগে। তুমি বলো আগে, ঘর থেকে বের করে দেবে না তো? আচ্ছা ঠিক আছে বল। আমি মন্ত্রীর মেয়ে। তাহলে তুই মায়ের কাছে মিথ্যা কথা বললি কেন? ভয় হচ্ছিল যদি তুমি মেনে না নাও, তাই বলছি। সবাই রাজি আছে। আমি রাজি করিয়ে নিব। থাকতে পারবি এই ভাঙা গরিব ঘরে? থাকতে পারবো। তোমরা যেখানে রাখবে থাকবো, যা খেতে দেবে খাবো, কিন্তু আমার বরটাকে দিও। ঠিক আছে, পাগড়ি মেয়ে কোথাকার? আম্মু, আমি এক্ষুনি চলে যাব। এত রাতে? সকালে যাস? ওই তো আজান দিচ্ছে, কিচ্ছু হবে না। আমি গিয়ে আমার বরটাকে নিয়ে আসছি। তুই সকালে যাবি, এত রাতে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, আর কিছুক্ষণ পর তাহলে যাই। পাগল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাস, এখন শুয়ে থাক। তুমি শুয়ে থাকো, আমি আর ঘুমাবো না। তখন আম্মু শুয়ে পড়লো আর মায়া মনে মনে বলতে লাগলো, কি করে ঘুমাবো? ভিতরে সব পুড়ে যাচ্ছে, পারছি না চিৎকার করে কাঁদতে। কিছুক্ষণ পর মায়া বেরিয়ে পড়লো রুম থেকে। নিজেকে সামলে রাখতে পারছে না বলে কিছুটা দূরে গিয়ে মায়া হাঁটু গেড়ে বসে চিৎকার করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আল্লাহ, তুমি কেন আমার সাথে এমন করছো? কি করেছি আমি? কেন কষ্ট দিচ্ছ আমায়? আমি তাকে ভালোবেসে সারা জীবন থাকতে চেয়েছিলাম একসাথে, আর তুমি আমায় রেখে আমার জানটাকে কেড়ে নিয়ে যাচ্ছ। আমি তাকে ছাড়া একটি মুহূর্তের জন্য থাকতে পারবো না। অনেক ভালোবাসি। এই বলে মায়া চিৎকার করে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর একটু কান্না থামিয়ে আবারও বলতে লাগলো, যদি কিছু হয় আমার জানটার, তাহলে আমি কাউকে ছাড়বো না। তখন মায়া কান্না থামিয়ে ফুপিয়ে ফুপিয়ে দৌড়ে যেতে লাগলো। কিছুটা দূরে গিয়ে বলতে লাগলো, এখন গাড়ি কোথায় পাবো? কোথায় পাবো গাড়ি আমি যাওয়ার জন্য? না, আর দাঁড়িয়ে ভাবলে চলবে না, লেট হয়ে যাবে। আমায় এখন দৌড়ে যেতে হবে, না হলে লেট হবে। গাড়ি সামনে পেলে উঠে যাব। তখন মায়া আর কিছু না ভেবে দৌড়ে যেতে লাগলো। কিছুটা সামনে যাওয়ার পর দেখলো একটা বয়স্ক লোক আসছে। তখন মায়া দৌড়ে তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, আঙ্কেল, আঙ্কেল প্লিজ আপনি একটু বলবেন এখন গাড়ি পাবো কোথায় ঢাকা যেতে? তখন বয়স্ক লোকটা জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? এত সকালে কান্না করতে করতে কোথায় যাও? এইগুলো এখন বলার সময় নেই, প্লিজ একটু বলুন ঢাকা যাওয়ার গাড়ি কোথায় পাবো? আচ্ছা বলছি, কিন্তু এই গ্রামে তো কোনো গাড়ি পাওয়া যাবে না এত সকালে। এখানে রিক্সা আর ভ্যান ছাড়া কিছুই চলে না। তুমি ঢাকা যেতে চাইলে এখান থেকে সোজা 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। মেন রুটের সেখানে গাড়ি আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল। এই বলে মায়া দৌড়ে যেতে লাগলো। কিছুটা দূরে গিয়ে হাঁপিয়ে পড়লো। তখন একটু রেস্ট নিয়ে আবারও দৌড়ে যেতে লাগলো। অনেকক্ষণ পর মেন রোডে গিয়ে পৌঁছালো। মায়া গিয়ে দেখলো একটা বাস দাঁড়িয়ে আছে। তখন মায়া সাথে সাথে উঠে গেল। কিছুক্ষণের মাঝেই বাস চলতে লাগলো। মাঝ রাস্তায় যাওয়ার পর হেল্পার এসে মায়ার কাছে ভাড়া চাইতে গিয়ে মায়াকে দেখে অবাক হয়ে গেল আর বলে উঠলো হেল্পার, এ কি ম্যাডাম, আপনি এই বাসে? আমার তো বিশ্বাসই হচ্ছে না, মন্ত্রীর মেয়ে এই বাসে? এটা সবাই শুনে মায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আর সবাই ছবি তুলতে লাগলো যে যার মতো। মায়ার ওই দিকে কোনো খেয়াল নেই কে কি করছে। সারাটা রাস্তায় এমন করে গেল। হেল্পার মায়ের কাছ থেকে ভাড়া নিল না। 3 ঘন্টা পর মায়া পৌঁছালো ঢাকা। বাস থেকে নেমে মায়া একটা সিএনজি নিয়ে উত্তরা যেতে লাগলো। কিছুক্ষণ পর পৌঁছে গেল। সিএনজি ভাড়া দিয়ে
মায়া দৌড়ে গেট দিয়ে ভিতরে চলে গেল। গিয়ে দেখলো তার আব্বু দাঁড়িয়ে আছে গার্ড নিয়ে, হয়তো কোথাও যাবে। তখন মায়া দৌড়ে গিয়ে তার আব্বুকে বুকে ঘুষি মারতে লাগলো আর কান্না করতে করতে বলল, আমার জানটা কোথায়? কেন আমার থেকে কেড়ে নিলে আমার জানটা? কি এই বলে মায়া কান্না করতে করতে মারতে লাগলো। তখন মায়ার আব্বুর বডিগার্ড এসে মায়াকে ধরে একটু দূরে নিয়ে যায়। তখন মায়া সেই দুই বডিগার্ডের হাতে কামড় দিয়ে ছুটে এসে আবার তার আব্বুকে বুকে ঘুষি মারতে লাগলো আর বলতে লাগলো, কি দোষ করছি আমি? কেন তুমি আমার সাথে এমন করছো? আমি তো তার সাথে সারা জীবন থাকতে চাই। কেন মারলে আমার জানটাকে? তাহলে আমি তোমায় ছাড়বো না। এই বলে মায়া কান্না করতে করতে বুকে ঘুষি মারতে লাগলো। তখন আরো কিছু বডিগার্ড এসে মায়াকে ধরে নিয়ে গেল। তখন মায়ের আব্বু বলল, শোন, ওই ছেলে আমার পছন্দ না। এর চেয়ে ভালো বড় লোক ছেলের সাথে তোর বিয়ে দেব। লাগবে না আমার এর চেয়ে ভালো বড় লোক ছেলে। প্লিজ আব্বু, তুমি আমার জানটাকে এনে দাও, আর কিচ্ছু চাই না। আমি চলে যাব, তোমার কিছু লাগবে না। কখনো আসবো না তোমার কাছে, শুধু আমার জানটাকে এনে দাও, তাকে ছাড়া আমি বাঁচবো না। এই বলে মায়া কান্না করতে লাগলো। তখন মায়ের আব্বু বলল, ওই ছেলেকে ভুলে যা, আগামী 15 দিনের মাঝে তোর বিয়ে। আমি যদি আমার জানটাকে না পাই তাহলে আমি মরে যাব। গার্ড, একে ঘরে বন্দি করে রাখো আর পাহারা দাও যাতে পালিয়ে না যায় আর নিজের কোনো ক্ষতি যাতে করতে না পারে। খেয়াল রাখো, যাও ভেতরে নিয়ে যাও। আর মায়ের আম্মুকে যেতে দিবে না আমি যতক্ষণ না আসি। তুমি কতক্ষণ খেয়াল রাখবে? আমি মরে যাব, দেখি কে বাঁচায়। তখন গার্ড মায়াকে ভিতরে নিয়ে যায় আর মায়ের আম্মু দেখে মায়াকে। তখন মায়ের আম্মু বলে উঠল, তোকে কতবার বলছি এখানে না আসতে, তবুও কেন আসলি? তোকে কে বলছে এখানে আসতে? নিজের বিপদ নিজে ডেকে আনলি এখন। বিপদ? কিসের বিপদ? যাকে ছাড়া আমার জীবনের মূল্য নেই এখন, যাকে ছাড়া বেঁচে থাকার কোনো মানেই হয় না, যার সাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম তাকে মেরে দিয়েছে। এখন আমি আর বেঁচে থেকে কি করব? আমি মরে গেলে না হয় আমার জানটার সাথে রেখো। তারপর মায়াকে তার রুমে নিয়ে গিয়ে বন্দি করে রাখলো। সাথে 2 জন মেয়ে বডিগার্ড রাখলো যাতে মায়া নিজের কোনো ক্ষতি করতে না পারে। আর বাহির থেকে 2 জন পাহারা দিতে লাগলো। কিছুক্ষণ পর মায়ের আম্মু যেতে চাইলো ভিতরে। তখন গার্ড তাকে বাধা দিয়ে বলল, সরি ম্যাডাম, আমরা আপনাকে ভিতরে যেতে দিতে পারবো না। তখন মায়ের আম্মু অবাক হয়ে বলল, কেন? আমার মেয়ের কাছে আমি যাব, তুমি বাধা দেওয়ার কে? ম্যাডাম, স্যার নিষেধ করেছে আপনাকে ভিতরে যেতে। যখন স্যার আসবে তখন মনে হয় যেতে পারবেন ম্যাডাম। তোমার স্যারের কথা রাখো, আমার কথা শুনো, যেতে দাও আমায়। সরি ম্যাডাম, আমরা পারবো না, স্যারের অনুমতি না নিলে। আরে আজব তো, আমার মেয়ের কাছে আমি যাব, সেখানে তোমার স্যারের অনুমতি নেওয়ার কি আছে? ম্যাডাম, আমরা তা জানি না, স্যার যা বলছে তাই করতে আমরা বাধ্য। সরি ম্যাডাম। তখন মায়ের আম্মু আর কিছু না বলে চলে গেল তার রুমে। এদিকে মায়া রুমে গিয়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আর বেঁচে থাকতে চাই না আমি। যেখানে আমার ভালোবাসার মানুষটাই নেই সেখানে আমি কি করে থাকবো? এক্ষুনি মরে যাব আমি। এটা বলে মায়া একটা চাকু নিল। তখন মেয়ে গার্ডগুলো মায়ের হাত থেকে চাকু কেড়ে নিল। তখন মায়া বলল, চাকুটা দাও বলছি, আমি আর বেঁচে থাকতে চাই না। মায়া চাকু নেওয়ার চেষ্টা করলো কিন্তু নিতে পারল না। তখন মায়া নিজের মাথা দেয়ালের সাথে ধাক্কা দিতে যাবে। তখন মেয়ে গার্ডগুলো মায়াকে সেখান থেকে সরিয়ে বিছানায় নিয়ে বসিয়ে দেয়। তখন মায়া বসে বসে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, তোমরা কেউ বুঝতে পারছো না কেন? আমার খুব কষ্ট হচ্ছে, থাকতে প্লিজ, আমায় মরে যেতে দাও। এই বলে মায়া আবারও কান্নায় ভেঙে পড়ল। সকাল গড়িয়ে দুপুর হলো। মায়ের আব্বু মিটিং শেষ করে দুপুরে আসলো। এসে সোজা মায়ের রুমে গেল। গিয়ে দেখলো মায়া এখনো বসে কান্না করছে। তখন মায়ের আব্বু আর কিছু না বলে রুমে থেকে চলে আসলো। বাহিরে আসার পর মায়ের আম্মু সামনে আসলো আর এসে জিজ্ঞেস করলো, তুমি কি বলছো গার্ডকে? আমায় যেতে দিচ্ছে না কেন? আমি চাই না তুমি গিয়ে মেয়ের মাথায় উল্টো পাল্টা বুদ্ধি দাও, তাই না করছি তোমাকে যাতে ভেতরে না যেতে দেয়। কি বলছো তুমি? কিসের উল্টোপাল্টা বুদ্ধি? এর আগে তুমি মেয়েকে পালিয়ে যেতে সাহায্য করেছ, এইবার আর হবে না। বিয়ের আগে তুমি মায়ের কাছে যেতে পারবে না। আমার মেয়ের সাথে আমি কথা বলবো, তাতে তোমার কি? আমি যা খুশি বলবো, তাতে তুমি ভয় পাচ্ছ কেন? তুমি তো ছেলেকে মেরে ফেলছো, তাহলে ভয় কিসের? আমি এত কথা বলতে চাই না। তুমি যেতে পারবে না বলছি, পারবে না। আমি যেতে পারবো না মানে? মায়া কি শুধু তোমার মেয়ে, আমার মেয়ে না? কি পেয়েছো কি তুমি? নিজে তো ভালো হতে পারলে না, পাওয়ারের লোভে মেয়েটার সুখ কেড়ে নিয়ে খুব ভালো লাগছে, তাই না? এখন চাইছো নেশাখোর ছেলের হাতে মেয়েকে দিতে, যে কিনা মেয়ে নিয়ে রাত কাটাই হোটেলে।
ছি, তুমি কেমন মানুষ বলো তো? জেনে শুনে এমন বাজে একটা ছেলের কাছে মেয়েকে তুলে দিতে চাইছো? ছেলে নেশা করে না, খুব ভালো ছেলে, সেটা আমার চিন্তা করতে হবে না। হ্যাঁ, আমি আর কি চিন্তা করব? তোমার কাছে তো ভালো হবেই, কারণ তোমার কাছে তো পাওয়ার সব কিছু। আর এই পাওয়ারের লোভে মেয়েটার জীবন নষ্ট করে দিলে। মা হয়ে নিজের মেয়ের চোখের পানি দেখতে আর পারছি না, বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। মায়ের আব্বু কোনো উত্তর না দিয়ে চলে যেতে লাগলো। তখন মায়ের আম্মু আবার বলল, ঠিক আছে, তুমি মেয়েটার সুখ কেড়ে নিয়ে এমন একটা বাজে ছেলের সাথে বিয়ে দিতে চাইছো তো দাও, বিয়ে দাও। তবে একটা কথা বলে রাখি, আমিও এখন দেখবো তুমি কি করে এই বিয়ে দাও। তখন মায়ের আব্বু এমন কথা শুনে মায়ের আম্মুর মুখ থেকে সাথে সাথে দাঁড়িয়ে গেল। আর তখন জিজ্ঞেস করলো, বিয়ে আটকাবে মানে? তুমি কি করবে? মায়ের আম্মু আর কোনো কথা না বলে মুচকি হেসে চলে গেল তার রুমে। তখন মায়ের আব্বু একা একা বলতে লাগলো, সে আর কি করবে? এই বিয়ে আটকানো অসম্ভব, এই বিয়ে হবেই। তারপর মায়ের আব্বু বাহিরে চলে গেল। দুপুর গড়িয়ে সন্ধে হলো। সন্ধ্যায় মায়ের আব্বু বসে বসে খবর দেখছিল টিভিতে। তখন মায়ের আব্বুর কাছে একজন গার্ড এসে বলল, স্যার, ছোট ম্যাডাম এখনো সকাল থেকে কিছু খায়নি। বলছো কি, খাবার দাওনি? দিয়েছিলাম, কিন্তু খাবার সব ফেলে দিয়েছে। যতবার দিয়েছি ততবার ফেলে দিয়েছে, আর বলছে সে কিছু খাবে না। আচ্ছা ঠিক আছে, খাবার নিয়ে আসো, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে স্যার। তখন গার্ড চলে গেল। কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো। তারপর মায়ের আব্বু খাবার নিয়ে গেলে যাওয়ার পর মায়ের সামনে খাবার রাখা মাত্র মায়া খাবার ছুঁড়ে ফেলে দেয় আর বলে, আমি কিছু খাবো না যতক্ষণ পর্যন্ত না আমার জানটাকে কাছে পাই, না হলে আমি আর বাঁচতে চাই না। তখন মায়ের আব্বু বলে, তুই যতই পাগলামি করিস না কেন, বিয়ে তোর হবেই, খাবার তো খেতে হবেই তোকে, খিদে পেলে এমনি খাবি। এই বলে মায়ের আব্বু চলে আসে তার রুমে গিয়ে দেখে মায়ের আম্মু কারোর সাথে কথা বলছে। তখন মায়ের আম্মু মায়ের আব্বুকে দেখতে পেয়ে ফোন কেটে দিল। তখন মায়ের আব্বু বলল, মেয়েটা সকাল থেকে কিচ্ছু খায়নি, যাও খাইয়ে দিয়ে আসো। কেন, তোমরা খাওয়াতে পারলে না বুঝি? ও, তার পারবে কি করে? তুমি তো পারবে মেয়েটাকে কাঁদাতে। থাক, আর কিছু বলতে চাই না। তোমার গার্ডকে বলো যাতে আমি খাইয়ে দিয়ে আসি। ঠিক আছে। তখন মায়ের আব্বুকে গার্ডদের বলে সেখান থেকে চলে আসতে। তারপর সকল গার্ড চলে আসে। আর মায়ের আম্মু খাবার নিয়ে রুমে যাওয়া মাত্রই মায়া দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আম্মু তুমি আসছো, আমি আর থাকতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে আম্মু। তখন মায়ের আম্মু মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদিস না মা। আম্মু তুমি আমায় একটা বিষ এনে দাও, মরে যাই খেয়ে। চুপ, এইগুলো কথা আর বলবি না, তাহলে মায়ের দিব। কি করব, যার সাথে থাকতে চেয়েছিলাম সারা জীবন তাকেই মেরে ফেলছে, আমায় একা রেখে চলে গেছে। তাহলে আমি কি করে থাকবো? এখন তাকে ছাড়া আর থাকতে চাই না, আমায় মেরে ফেলো। চুপ কর তো, মরে যাবো যাবো বলছিস? কে মরে গেছে? কেউ মরেনি, দুজনেই বেঁচে আছে। তখন মায়া অবাক হয়ে বলল, কি বলছো আম্মু? সত্যি আমার জানটা বেঁচে আছে? বেঁচে আছে। কোথায় আছে? কোথায় আছে আম্মু? কোথায় আমার জানটা? আমায় নিয়ে চলো এক্ষুনি, প্লিজ নিয়ে চলো। আমি এক্ষুনি যাবো আমার জানটার কাছে। না, এখন যাওয়া যাবে না, গেলে সমস্যা হবে। এদিকে আয়, এখানে বসে থাক, আমি তোকে খাইয়ে দিচ্ছি। না, আমি খাবো না, আমি আমার জানটার কাছে যাবো। তুই এখন না খেলে আমি কিন্তু কখনো তোকে নিয়ে যাব না। ঠিক আছে, খাইয়ে দাও তাহলে, তবু আমার জানটার কাছে নিয়ে যাও। তখন মায়ের আম্মু হাত ধুয়ে এসে মায়াকে খাইয়ে দিতে লাগলো আর বলতে লাগলো, যখন নীরবকে মেরে তার লোক ডাস্টবিনে ফেলে আসছিল, তখন তোর আব্বু রুমে এসে ঘুমিয়েছিল। আর আমি তোর আব্বুর ফোন থেকে এই ফাঁকে যে মেরেছিল ওই লোকের ফোন নাম্বার নিয়ে কল দিয়ে বলছি তারা যেন নীরবকে হাসপাতালে নিয়ে যায়। তারা প্রথমে রাজি হয়নি, যখন 2 কোটি টাকা দেওয়ার কথা বলছি তখন রাজি হয়েছে। তারপর সেখান থেকে নিয়ে হাসপাতালে যায়, এখন আইসিইউতে আছে দুজন। কিন্তু আম্মু, এটা তো আব্বু জানতে পারবে তুমি যে বাঁচিয়েছো দুজনকে, কারণ এরা তো আব্বুর লোক। যদি বলে দেয় তখন তো আব্বু আমাকে মারবে। চিন্তা করিস না, আমি তাদের এটা বলতে না করেছি। তারা কথা দিয়েছে আমায় বলবে না, আর এটা বলতে গেলে তারাও বিপদে পড়বে, তাই তো টাকা দিয়েছি এতগুলো। বুঝতে পারছি। এখন খেয়ে নে জলদি। আচ্ছা আম্মু, আমার খাওয়া শেষ হলে প্লিজ নিয়ে যেও আমার জানটার কাছে, খুব কষ্ট হচ্ছে, জানো একটু দেখবো, নিয়ে যাবে? এখন না মা, আরো কিছুদিন যাক, তারপর নিয়ে যাব। প্লিজ আম্মু, একটু নিয়ে চলো, আমি একটু দেখে জড়িয়ে ধরবো, খুব কষ্ট হচ্ছে জানো, জড়িয়ে ধরলে কষ্ট কমে যাবে একটু। শোন মা,
তুই যদি এখন বাহিরে যেতে চাস তাহলে তোর আব্বু নিশ্চয়ই সন্দেহ করবে আমার উপর, আর বুঝতে পারবে আমি আবারও কিছু একটা করেছি, তাই তোকে কিছুদিন ঘরে বন্দি থাকতে হবে। কিন্তু ঘরে থাকলে তো আব্বু আমার বিয়ে দিয়ে দেবে জোর করে। তুই সেই চিন্তা করিস না, তোর বিয়ে হবে না ওই ছেলের সঙ্গে। কি করে তুমি এই বিয়ে বন্ধ করবে? সেটা তোর এখন চিন্তা করতে হবে না, আমি সেই ব্যবস্থা করছি। তুই শুধু কিছুদিন ঘরে থাক আর অপেক্ষা কর। ঠিক আছে আম্মু, আমি তাই করব। আর একটা কথা, তোর আব্বু যা বলবে তাই করবি এখন থেকে, এবং যদি বিয়ের কথা বলে তাহলে বলবি তুই রাজি। যদি তখন কিছু জিজ্ঞেস করে তাহলে এটা বলবি, আচ্ছা তুমি যেহেতু মেরে ফেলছো আমার ভালোবাসার মানুষকে আর আমায় মরতেও দিচ্ছ না, তাহলে আমি বিয়ে করতে রাজি, এটা বলবি। আর বলবি বিয়েটা যেন খুব তাড়াতাড়ি হয়। আচ্ছা সবই বুঝতে পারছি, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ের কথা বলবো কেন? যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমি তোর বিয়ে আটকে পারবো, আমার জন্য সহজ হবে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল আমি বলবো। এখন তো একটু হাসি দে, আর তোর কান্না মুখ দেখতে পাচ্ছি না। তখন মায়া তার আম্মুকে জড়িয়ে ধরে বলে, আমার লক্ষ্মী আম্মু। হয়েছে, এখন খাওয়া শেষ কর এইবার, তারপর ঘুমিয়ে থাক, আমি দেখছি আর কি করতে পারি। আচ্ছা ঠিক আছে। তারপর মায়াকে তার আম্মু খাইয়ে দিয়ে তার আম্মু চলে গেল তার রুমে, আর মায়া শুয়ে পড়ল চুপটি করে। এখন আর মায়ের কোনো চিন্তা নেই, কারণ তার ভালোবাসার মানুষ বেঁচে আছে, তাকে খুব তাড়াতাড়ি পেতে যাচ্ছে। মায়ার আম্মু তার রুমে যাওয়ার পর মায়ের আব্বু জিজ্ঞেস করলো, মায়া খাবার খেয়েছে? খেয়েছে। এখন আমার খাবার নিয়ে আসো। নিয়ে আসতে পারবো না, খাবার টেবিলে যাও, দিচ্ছি। ঠিক আছে যাও, খাবার রেডি করো, আমি আসছি। তারপর মায়ের আম্মু চলে গেল, গিয়ে খাবার রেডি করলো। কিছুক্ষণ পর মায়ের আব্বু গেল, গিয়ে খাবার খেয়ে রুমে চলে আসলো। এদিকে জাহিদের আব্বু আম্মু জাহিদকে না পেয়ে কান্নায় ভেঙে পড়ে সব জায়গায় খোঁজ করে, কিন্তু পায় না। শেষ পর্যন্ত না পেয়ে থানায় গিয়ে জাহিদকে খোঁজার জন্য বলে। থানা থেকে জানিয়ে দেয় তারা আগামীকাল থেকে খোঁজা শুরু করবে। সকালে মায়া ঘুম থেকে উঠে তার আব্বুর কাছে যায়, গিয়ে দেখে তার আব্বু কারোর সাথে ফোনে কথা বলছে। তখন মায়া বলল, আব্বু একটা কথা বলার ছিল। বল। আচ্ছা তুমি যেহেতু মেরে ফেলছো আমার ভালোবাসার মানুষ, আমায় মরতেও দিচ্ছ না, তাহলে আমি বিয়ে করতে রাজি। মায়ার আব্বু এটা শুনে অবাক হয়ে গেছে, তখন জিজ্ঞেস করলো, কি বলছিস তুই? সত্যি বলছি, এখন তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। তখন মায়ের আব্বু এটা শুনে খুব খুশি হলো, আর কোনো চিন্তা না করে তখন বলল, ঠিক আছে, আমার একটা জরুরি মিটিং আছে, এখনই যেতে হবে। সেটা শেষ করে আমি একেবারে ছেলের পরিবারকে নিয়ে আসছি, তখন বিয়ের কথা হবে, তুই রেডি হয়ে থাকিস। ঠিক আছে। তখন মায়ের আব্বু চলে যায়, আর তখন মায়ের আম্মু এসে বলে, কেমন লোক তোর আব্বু, নিজের রাজনীতি পাওয়ার জন্য এখন এমন খারাপ ছেলের সঙ্গে বিয়ে দিতে চাইছে? ছি। কেন মা, ছেলে কেমন? থাক, সেটা আর শুনে লাভ নেই, কিন্তু এতটুকু শুনে রাখ, ছেলেটা সারাদিন নেশায় ডুবে থাকে, রাতে মেয়ে নিয়ে হোটেলে এনজয় করে। ছি আব্বু, এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে চায় আবার? আমিও দেখি তোর বিয়ে কি করে দেয়, দাঁড়া একজনকে ফোন করে বলে নি। তখন মায়ের আম্মু ফোন নিয়ে কাকে জানি কল দিয়ে বলল, তোমাদের কাজ শুরু করো, রেডি হয়ে থাকো, আমি আবার যখন বলবো তখন শুরু করে দিবে। ওপাশ থেকে একজন ছেলের কণ্ঠে বলল, ঠিক আছে ম্যাডাম, আমি সব ঠিক করে রাখছি এখনই। আচ্ছা তাহলে ফোন রাখছি আমি। এই বলে মায়ের আম্মু ফোন কেটে দেয়। আর তখন মায়া বলে, তুমি কি করছো আমি কিছুই বুঝতে পারছি না। তোর বুঝতে হবে না, তুই শুধু দেখতে থাক, সবই তো শুরু, আরো অনেক কিছু বাকি আছে। আচ্ছা আমার এত কিছু দেখার দরকার নেই, তুমি শুধু আমার জানটার সাথে মিলিয়ে দাও তাহলেই হবে, ব্যাস। সেটাই করছি তো। আচ্ছা আম্মু আরেকটা কথা, আমার জানটার সাথে আরেকটা ছেলে আসছে, তার পরিবার তো চিন্তায় হয়তো আছে, তাদের জানিয়ে দাও। আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছি যাতে তার পরিবারকে জানিয়ে দেওয়া হয়, আর এটাও বলে দিয়েছি তাদের যাতে এই বিষয় না বলে কি হয়েছে, যদি জিজ্ঞেস করে তাহলে বলতে বলছি অ্যাক্সিডেন্ট হয়েছে। ভালো করছো, আর এটাও বলে দিও যাতে আমার জানটার আব্বু আম্মুকে না বলে, তাহলে সমস্যা হবে, তারা অতিরিক্ত চিন্তার মধ্যে পড়ে যাবে, তারপর অসুস্থ হয়ে পড়বে। তুই চিন্তা করিস না এগুলো নিয়ে, আমি সব দেখছি। ঠিক আছে আম্মু। তোর আব্বু পাওয়ারের জন্য সব করতে পারে, তো আমি আমার মেয়ের জন্য সব করতে পারি, দেখি তোর আব্বু আর কি করে। তখন মায়া তার আম্মুকে জড়িয়ে ধরে বলে, লাভ ইউ মা। লাভ ইউ টু। তখন মায়ের আম্মু আবার মায়াকে বলল, চল এখন সকলের নাস্তা করে নিবি। ঠিক আছে চলো, তুমি খাইয়ে দেবে কিন্তু।
তারপর মায়ের আম্মু আর মায়া চলে গেল নাস্তা করতে। তারপর গিয়ে মায়ের আম্মু খাবার নিয়ে মায়াকে খাইয়ে দিতে লাগলো। তখন মায়া বলল, আম্মু আজকে আমার জানকে গিয়ে দেখতে পারবো? না, 1 সপ্তাহের আগে দেখা যাবে না। তখন মায়া মন খারাপ করে বলল, কেন আম্মু, একটু দেখা করতে দাও প্লিজ। এমন করো কেন? একটু দেখে জড়িয়ে ধরে চলে আসবো প্লিজ। জানো মনটা ছটফট ছটফট করছে, কখন গিয়ে একটু দেখবো? না, তা হবে না। 1 সপ্তাহ পর একেবারে দুজন চলে যাবি। তখন মায়া খুশি হয়ে বলল, সত্যি বলছো আম্মু তুমি? সত্যি বলছি। আর একটা কথা, ছেলের বাড়ি থেকে লোক আসলে একটু ভালো ব্যবহার করবি। ঠিক আছে, তুমি যেমন বলো। নে, এখন তাড়াতাড়ি খেয়ে নে খাবার। তারপর মায়ার খাওয়া শেষ হলে রুমে চলে যায়, গিয়ে শুয়ে রইল। সন্ধ্যায় মায়ের আব্বু আসলো মিটিং শেষ করে, সাথে সুমন সাহেব আবির আসলো। তখন সুমন সাহেব মায়ার আম্মুকে দেখে বলল, কেমন আছেন বিয়াই? তখন মায়ার আম্মু উত্তর দিল, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি, বসেন কথা বলি। তখন মায়ের আম্মু আব্বু সবাই বসে পড়ল। তখন মায়ের আম্মু আবিরকে জিজ্ঞেস করলো, আবির বাবা, তুমি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। তারপর সবাই মিলে বসে কথা বলতে লাগলো। 10 মিনিট পর সুমন সাহেব বলল, বেয়ান, বোমা কোথায় নিয়ে আসেন দেখি। তখন মায়ার আব্বু বলল, মায়ের আম্মু, যাও মায়াকে নিয়ে আসো জলদি। তখন মায়ের আম্মু উঠে চলে গেল মায়াকে নিয়ে আসতে। মায়ের আম্মু মায়ের রুমে গিয়ে দেখে মায়া বসে আছে আর গেম খেলছে মায়ার আম্মুর ফোন দিয়ে। তখন মায়ার আম্মু বলল, চল মায়া, রেডি হয়ে নে, ফোন রাখ, চলে আসছে। তখন মায়া ফোনের দিকে তাকিয়ে বলল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গেমটা শেষ করে নি তারপর যাচ্ছি। দূর চল তো, তুই কি ছোট্ট মেয়ে নাকি যে গেম খেলছিস? আমি তো ছোট মেয়ে, বড় হলাম কবে। বেশি কথা না বলে আয়, পরে গেম খেলতে পারবি। আর রেডি হতে হবে না, মাথায় কাপড় দিয়ে চলে আয় এখন। আচ্ছা ঠিক আছে, আসছি। তুমি আর গেমস খেলতে দিল না। তখন মায়া গেম বন্ধ করে মাথায় কাপড় দিয়ে চলে আসলো তার আম্মুর সাথে। এসে সুমন সাহেবকে সালাম দিল। তখন সুমন সাহেব সালামের উত্তর নিয়ে বলল, বসো মা, খুব লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী না ছাই। তারপর মায়া সামনে একটা সোফা সিটে গিয়ে বসে পড়ল। তখন সুমন সাহেব বলল, কেমন আছো মা তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি মা। কিরে আবির, তোর কিছু বলার থাকলে বল। তখন আবির বলল, না আব্বু, আমার কিছু বলার নেই। তুমি বলে বিয়ের তারিখ ঠিক করো। ঠিক আছে, তা বেয়াই, এখন বিয়ের তারিখটা ঠিক করে ফেললে ভালো হতো। তখন মায়ের আব্বু বলল, 1 মিনিট মায়া, তুই আর আবির একটু বাহির থেকে হেঁটে আয়, কথা বলে আয়। দুজন আমরা এখানে কথা বলি। ঠিক আছে আব্বু। তখন মায়া উঠে বাহিরের দিকে যেতে লাগলো, সাথে আবিরকে পাঠিয়ে দিল। তখন সুমন সাহেব বলল, আচ্ছা বেয়াই, আপনার নির্বাচন জানি কবে? আর 2 মাস আছে নির্বাচনের। আচ্ছা, আজ তো শনিবার, বুধবার যদি বৌমাকে উঠিয়ে নেই, যাই, আপনাদের কোনো অমত আছে? কি যে বলে, অমত থাকবে কেন? এটা তো আরো খুশির খবর। কি বললো মায়ের আম্মু? তাই ভালো হবে। তাহলে এই কথা রইল। হুম আর একটা কথা, আমরা এখন শুধু বৌমাকে উঠিয়ে নিয়ে যাব। নির্বাচনের পরে বড় করে একটা অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে দিব। কি বলেন ভাই? এটাই ভালো হবে। সামনে নির্বাচন আছে, এখন এত বড় অনুষ্ঠান করার প্রয়োজন নেই। নির্বাচনের পর না হয় বড় করে অনুষ্ঠান করা যাবে। এখন আপাতত কিছু আত্মীয় স্বজনদের বললে হবে। তাই হবে তাহলে। তারপর সবাই মিলে কথা বলতে লাগলো। কিছুক্ষণ পর আবির এসে গেল। তখন সুমন সাহেব বলল, কিরে, বৌমার সাথে কথা বলা শেষ? তখন আবির একটু রাগী গলায় বলল। তখন মায়ের আম্মু আবিরের দিকে লক্ষ্য করলো। চোখে রাগ দেখা যাচ্ছে কিন্তু বলতে পারছে না। মায়ের আম্মু বুঝতে পারছে মায়া নিশ্চয়ই কিছু একটা করছে। তখনই সুমন সাহেব বলল, তাহলে আজ চলি ভাই, আবার আসবো মেয়েকে তুলে নিয়ে যেতে। সে কি, চলে যাবেন মানে? কিছু খেয়ে যেতে হবে, না খেয়ে যেতে দিব না। মায়ের আম্মু, সবাইকে খাবার দাও। ঠিক আছে। তারপর মায়ার আম্মু গিয়ে টেবিলে খাবার দিল। তখন সুমন সাহেব, আবির, মায়ের আব্বু বসে খেতে লাগলো। মায়া আর মায়ের আম্মু খায়নি, খাওয়া শেষ করে চলে যাবে। তখন সুমন সাহেব চলে যাওয়ার আগে মায়াকে 10,000 টাকা দিয়ে যায় তার হাতে, তারপর চলে যেতে লাগলো। তখন সাথে মায়ের আব্বু যায় এগিয়ে দিয়ে আসতে। তখন মায়া তার আম্মুকে জিজ্ঞেস করলো, আম্মু, এই টাকা কিসের জন্য দিল বুঝতে পারলাম না।
এটা দিয়েছে তোকে দেখার জন্য। ছেলেদের পক্ষ থেকে যদি মেয়ের বাড়ি এসে মেয়েকে দেখে তাহলে মেয়েকে টাকা দিতে হয়। ও বুঝতে পারছি। যাক, আমার বরের পাঞ্জাবি পায়জামার টাকা হয়ে গেছে। ও ভালো কথা। আবিরকে দেখলাম রেগে আছে, কি করলি তুই বলতো? আমরা বাইরে যাওয়ার পর দুজন হাঁটছি, তখনই আবির আমার একদম কাছে এসে আমার হাত ধরে ফেলছে আর খারাপ দৃষ্টিতে তাকাতে লাগলো। তাই আমি তার হাত ছাড়িয়ে বলছি আমার কাছে যাতে না আসে, দূরে থাকে, যা বলার বলতে। তারপর আমি ফোন বের করে গেম খেলতে লাগলাম মন দিয়ে। আবির কি বললো তারপর আর শুনতে পাইনি। কিছুক্ষণ পর দেখে আবির নেই। ও আচ্ছা, এই কথা। আচ্ছা তুই তো রুমে যা এখন। তারপর মায়া চলে গেল। তখনই মায়ের আম্মুর ফোনে কল আসে। ফোন রিসিভ করার পর ওপাশ থেকে একজন ছেলে বলল, ম্যাডাম, স্যার সব জেনে গেছে এবং আমাদের সব লোককে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। আমি কোনো মতে বেশি আসছি। সরি ম্যাডাম, কিছু করতে পারবো না আমি। তখন মায়ের আম্মু অবাক হয়ে বলল, কি বলছো তুমি? তোমার স্যার কি করে জানবে এই কথা? এখন তো বিয়ে ঠিক হয়ে গেছে 3 দিন পর। আমি জানি না ম্যাডাম, কি করে জানলো? সরি ম্যাডাম, আমি আর কিছু করতে পারবো না। এই বলে ফোন কেটে দিল। তখন মায়ের আম্মু ঠাস করে সোফা সিটে বসে পড়ল। তার সব প্ল্যান নষ্ট হয়ে গেছে। তখনই পিছন থেকে মায়ের আব্বু বলল, তুমি কি মনে করেছিলে আমি কিছু জানতে পারবো না? আমি সবই জানি। তুমি কি প্ল্যান করেছ, কত টাকা দিয়েছো, তুমি আমার সাথে চালাকি করো। তখন মায়ের আম্মু বলল, জানতে যেহেতু পারছো তাহলে কেন তুমি মেয়েটার সাথে এমন করছো? কেন এমন একটা খারাপ ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে চাইছো? কে বললো খারাপ ছেলে? আবির অনেক ভালো ছেলে। ও, তোমার কাছে তো আবির ভালো ছেলে হবেই, কারণ তোমার তো রাজনীতি পাওয়ার দরকার। মেয়েকে এমন খারাপ ছেলের সাথে বিয়ে দিতে চাইছো? ছি, তোমার মতো অমানুষ আর কেউ নেই যে কিনা নিজের মেয়ের ভালোবাসাকে মেরে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিতে চাইছে। ছি, এটাকে বিয়ে বলে না, মেয়েকে বিক্রি করা বলে। মায়ার আব্বু তখন ঠাস করে মায়ার আম্মুকে দুটি চট দিয়ে বলল, আরেকটা কথা বলে খুব খারাপ হবে। আবির খুব ভালো ছেলে, তোমার কাছে যেমনই হোক বিয়ে আবিরের সাথে হবে। তখন মায়ের আম্মু বলল, হ্যাঁ মারো, আরো মারো আমায়। আমার ভুল হয়েছে তোমার মতো এমন একটা অমানুষের সাথে সংসার করে। ছি, তুমি মানুষ না, তুমি একজন অমানুষ। নয়তো কি করে নিজের মেয়ের সুখ কেড়ে নিতে চাইছো? অনেক হয়েছে, আর পারছি না। ছি, আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আমি এমন একটা অমানুষের সাথে সংসার করছি যে কিনা নিজের মেয়েকে নিজের রাজনীতি পাওয়ারের লোভে এমন একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছে। ও, এটা বিয়ে বললে ভুল হবে, এটা নিজের মেয়েকে বিক্রি করা বলবে। ছি, এটা কি করে তুমি করতে পারো নিজের মেয়ের সাথে? এই বলে মায়ের আম্মু কাঁদতে লাগলো। তখন মায়ের আব্বু চুপ করে রইল, কোনো কথা বলল না। তখন মায়ের আম্মু আবারও বলতে শুরু করলো, আর কি জানি বললে, খুব ভালো ছেলে তাই তো? ভালো ছেলে বলেই রাতে মেয়ে নিয়ে হোটেলে থাকে, সারাদিন নেশায় থাকে। আমি মা হয়ে কি করে এমন একটা ছেলের সাথে বিয়ে দিব? মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখেছো মেয়েটা কেমন হয়ে গেছে? আগের মতো আর হাসি খুশি নেই, শুকিয়ে কি হয়েছে দেখেছো একবার মেয়েটাকে তুমি? এবারও মায়ের আব্বু কোনো উত্তর দিল না, চুপ করে রইল। তখন মায়ের আম্মু আবার বলল, ও, তুমি এইগুলা দেখবে কেন? তুমি তো আছো তোমার রাজনীতি নিয়ে আর পাওয়ার নিয়ে। নিজের মেয়েকে দিয়ে পাওয়ার হাতে নিবে, তারপর যা খুশি করতে পারবে তোমার পাওয়ার নিয়ে। তুমি তো তোমার পাওয়ারের জন্য সব কিছু করতে পারো, শেষ পর্যন্ত নিজের মেয়েকে দিয়ে পাওয়ার নিতে চাইছো। ছি, একটিবার ভাবছো মেয়েটিকে জোর করে বিয়ে দিলে তোমার পাওয়ারের জন্যে তখন মেয়েটি কেমন থাকবে? তখন মায়ের আব্বু বলল, মেয়েটা তখন খুব ভালো থাকবে। আমি ভালোর জন্য আবিরের সাথে বিয়ে দিচ্ছি। তোমরা যাই কিছু বলো, আমার মত পাল্টাবে না। ছি, মেয়ের ভালোর জন্য বিয়ে দিচ্ছ, তাও এমন খারাপ ছেলের সাথে, তাও আবার নিজের পাওয়ার নিতে। ছি, মেয়েটা তখন ভালো থাকবে না, মেয়েটা তখন মরেও বেঁচে থাকবে, আর তুমি তো থাকবে তখন তোমার পাওয়ার নিয়ে। ছি, এমনটা কি করে তুমি বাবা হয়ে করছো? মেয়েটাকে তখন সারা জীবন কাঁদতে হবে তার না পাওয়া ভালোবাসার জন্য। মেয়েটা কি চেয়েছে তোমার কাছে? টাকা চেয়েছে? সম্পত্তি চেয়েছে? কিচ্ছু না। মেয়েটা শুধু একটু সুখে থাকতে চেয়েছে তার ভালোবাসার মানুষটিকে নিয়ে, আর তুমি তার ভালোবাসার মানুষকেই মেরে দিলে। ছি, তুমি কি বোঝো? ভালোবাসা যদি বুঝতে তাহলে নিজের মেয়ের সঙ্গে এমন করতে না। মেয়েটা বিয়ের পর না পারবে তখন কষ্টগুলো কাউকে বলতে, না পারবে সইতে। তুমি বাবা হওয়ার যোগ্যই না, ভুল হয়েছে তোমার মতো এমন একটা অমানুষের সাথে সংসার করে, যে কিনা নিজের মেয়েকে এমন খারাপ ছেলের হাতে তুলে দিতে চাইছে জেনে শুনে নিজের পাওয়ার নিতে। ছি। তখন মায়ের আব্বু রেগে মায়ের আম্মুকে আরো 4টি চট দিল।
আর সাথে একটা লাঠি ছিল, সেটা নিয়ে মারতে লাগলো। তখন মায়ের আব্বু বলল, তোকে কথা বলতে বলিনি আমি, আবিরের সাথেই বিয়ে দিব। এত কথা তোকে কে বলতে বলেছে? তখন মায়ের আম্মু মার খেতে খেতে বলতে শুরু করলো, আমি আর পারছি না যে মা হয়ে নিজের মেয়ের চোখের পানি দেখতে প্রয়োজন হলে আমায় বিক্রি করে দাও। তোমার পাওয়ার নিয়ে নাও, আরও মারো, তবুও মেয়েকে আর কষ্ট দিও না প্লিজ। আমার খুব কষ্ট হচ্ছে মেয়ের চোখে পানি দেখে। এই বলে মায়ার আম্মু কাঁদতে লাগলো। মায়ের আব্বু আর কয়েকটি বাড়ি দিয়ে একটু দূরে চলে গেল। আর মায়ার আম্মু তখন উঠে কাঁদতে কাঁদতে তার রুমের দিকে চলে যাচ্ছিল। তখনই দেখে মায়া দাঁড়িয়ে আছে সামনে। মায়া কখন যে সে দাঁড়িয়ে কথা শুনছিল আর দেখছিল তা খেয়াল করেনি। তখন মায়ের আম্মু দেখলো মায়া চুপটি করে দাঁড়িয়ে কান্না করছে। তার আব্বুর দিকে তাকিয়ে অসহায় দৃষ্টিতে তখন মায়ের আম্মু বলল, কাঁদিস না মা, চলে আয় ঘরে। আমি পারলাম না তোর জন্য কিছু করতে। এই বলে মায়ের আম্মু তার রুমে দৌড়ে চলে গেল। কাঁদতে কাঁদতে তার মায়া দাঁড়িয়ে চুপ করে নিঃশব্দে কাঁদতে লাগলো। বৃষ্টির মতো তার চোখ থেকে অঝরে পানি ঝরে পড়তে লাগলো। তার আব্বুর দিকে অসহায় দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে তার রুমে চলে যায়। মায়া তার রুমে গিয়ে দরজা বন্ধ করে তার বিছানা থেকে সব ছুঁড়ে ফেলে দিতে থাকে, চিৎকার করে, আর ঘরের সব জিনিস ভাঙতে থাকে। চিৎকার করে তখনই মায়ের আম্মু দৌড়ে আসে, এসে দেখে দরজা বন্ধ করা। তখন মায়ের আম্মু বলে, মায়া মা, দরজা খোল, বাহিরে আয়, পাগলামি করিস না, নিজের কিছু করবি না। তখন মায়া ভিতর থেকে কাঁদতে কাঁদতে উত্তর দিল, অনেক হয়েছে মা, আর পারছি না। এবার আমার জীবনটাই সমাপ্ত করতে হবে। আমার কপালে কষ্ট ছাড়ার কিছুই নেই। আজ আমার জন্য তোমাকে মার খেতে হলো। না রে মা, তুই এমন করিস না প্লিজ মা, তুই দরজা খোল। ক্ষমা করে দিও মা, আর কষ্ট দিতে চাই না কাউকে। বিদায়, ভালো থেকো আম্মু। পাগলামি করিস না প্লিজ মা, তুই দরজা খুলে বাহিরে আয়। মায়া আর কোনো কথা না শুনে একটা চাকু খুঁজে নিয়ে তখন মায়া বলতে থাকে, ক্ষমা করে দিও জান, তোমার পাগলিটা আর থাকবে না। একসাথে বাঁচতে চেয়েছিলাম তোমাকে নিয়ে, কিন্তু আর হলো না। অনেক বেশি ভালোবাসি তোমাকে, যাওয়ার আগে একটিবার দেখে যেতে পারলাম না। তখন মায়ের আম্মু এটা শুনে বুঝতে পারছে কিছু একটা করে ফেলবে এখনই। তখনই মায়ের আম্মু বলল, মায়া মা আমার, তোর নিজের ক্ষতি করিস না। আমি তোকে এখনই তোর জানটার কাছে নিয়ে যাব, তুই বাহিরে আয়। তখন মায়া কোনো কথা বলল না। ভিতর থেকে উত্তর আসছে না। তখন মায়ের আম্মু ভয় পেয়ে গেল আর দৌড়ে নিচে যায়। গিয়ে দেখে মায়ের আব্বু নেই। তখন বাহির থেকে কিছু গার্ড নিয়ে আসে আর বলে দরজা ভাঙতে, কিন্তু দরজা অনেক মজবুত ছিল, যার কারণে ভাঙতে পারে না। 10 মিনিট পর অবশেষে দরজা ভেঙে ভিতরে যায়। গিয়ে দেখে মায়া পড়ে আছে, ফ্লোর রক্তে লাল হয়ে গেছে তার হাত। মায়া তার হাত চাকু দিয়ে কাটছে, দুটি হাতেই। তখন মায়ের আম্মু চিৎকার দিয়ে দৌড়ে মায়ের কাছে যায়, গিয়ে জড়িয়ে ধরে বলে, মারে, তুই কেন এটা করতে গেলি? তোকে ছাড়া আমি কি করে থাকবো? তুই আমায় ছেড়ে যেতে পারিস না। গার্ড, জলদি মায়াকে হাসপাতালে নিয়ে চলো। তখন গার্ড জলদি মায়াকে নিয়ে তাদের গাড়ি করে একটা হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার সাথে সাথে অপারেশন করার জন্য নিয়ে যায়। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে বলে, ম্যাডাম, পেশেন্টের জন্য 2 ব্যাগ ও নেগেটিভ রক্ত লাগবে এখনই, না হলে বাঁচানো যাবে না, অনেক রক্ত চলে গেছে। তখন মায়ের আম্মু কাঁদতে কাঁদতে বলল, ডাক্তার, আমার মেয়েকে যে করেই হোক প্লিজ বাঁচান। আমার রক্ত ও নেগেটিভ, আমার শরীর থেকে সব রক্ত নিন। সরি, এত রক্ত আপনার শরীর থেকে নিতে পারবো না, আপনার শরীর থেকে 1 ব্যাগ নেওয়া যাবে। তখনই 2জন গার্ড বলল, ডাক্তার, আমাদের দুজনের রক্তই নেগেটিভ, চলুন আমরা দুজনে দিব। আপনাদের দুজনের রক্ত দিলে হয়ে যাবে, চলুন। তারপর ডাক্তার দুজনকে নিয়ে চলে যায়। 1 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসলো। তখন মায়ের আম্মু দৌড়ে গিয়ে বলল, ডাক্তার, আমার মেয়ে এখন কেমন আছে? এমন করে কেউ হাত কাটে? আর একটু হলে হাত অচল হয়ে যেত। যাই হোক, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর উপর চিন্তা করতে হবে। বিপদমুক্ত।